সো এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস, ঠিক আছে। আমাদের কেএমসি যে ব্যাচটা আমরা চালু করেছি সেই ব্যাচটার আজকে সার্কিট থিওরি প্রথম ক্লাস আমরা নিচ্ছি। এর আগে একটা ইন্ট্রোডাক্টরি সেশন হয়েছে, যারা আমাদের পেড ব্যাচের মেম্বার তারা ইন্ট্রোডাক্টরি সেশনটা আমাদের অ্যাপ থেকে দেখে নেবে। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি আদার ক্লাস, ঠিক আছে। তো ইন্ট্রোডাক্টরি সেশনটা ভালো করে দেখবে। এই ভিডিওটার শুরুর দিকে খানিকটা অংশ ইউটিউবে লাইভ থাকবে, ঠিক আছে। তো সেই জন্য কয়েকটা ইনফরমেশন আমি দিয়ে রাখছি যে আমাদের এই যে প্রাইস স্ট্রাকচারটা আছে এই প্রাইস স্ট্রাকচারটার মধ্যে একটু চেঞ্জ আছে, ঠিক আছে। কালকে থেকে আমাদের এই প্রাইস স্ট্রাকচারের মধ্যে একটু চেঞ্জ হবে, এইগুলো একটু ইমপ্লিমেন্ট হয়েছে, ঠিক আছে। নতুন একটা ফাইল রয়েছে, সেখান থেকে তোমরা জানতে পেরে যাবে, ঠিক আছে। আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের মধ্যে যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের এই স্ট্রাকচার থাকছে, তারপর সেই প্রাইসটা ইনক্রিজ করছে। চলে আসছি কাজের কথায়। দেখো, সার্কিট থিওরি আজকে আমরা যদি শুরু করছি তাহলে বেসিক থেকে শুরু করা যাক। বেশ কিছু কোশ্চেন আমরা নিচ্ছি, সেই কোশ্চেন গুলোকে আমরা প্রথমে দেখি কত টাকা আর কি মনে আছে, সেই অনুযায়ী একটু সলভ করব, তারপর আমরা থিওরিটিক্যাল পড়াশোনা চালু করব, ঠিক আছে। তো তোমাদের কেএমসির একটা কোশ্চেন সেট একটা রেডি করা হয়েছে, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক। বেসিক কনসেপ্টের উপরে বেশ কিছু কোশ্চেন আছে, আশা করি তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলো, আমি ধরে নিচ্ছি তোমরা খানিকটা জানো, ঠিক আছে। তো সেই অ্যাজাম্পশন থেকে আমি শুরু করছি, কিছু কোশ্চেন সলভ করব, তারপর থিওরিটিক্যাল পড়াশোনা করব, আবার কোশ্চেন সলভ করব, থিওরিটিক্যাল পড়াশোনা করব, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক। বলো, ফার্স্ট কোশ্চেনটা কি আনসার হবে? কার কি আইডিয়া আছে বলো সবার আগে। বলছে ভোল্টেজ ইজ সেড টু বি অল্টারনেটিং when it changes in both magnitude and direction. একটা অ্যান্সার আসছে both magnitude and direction, ঠিক আছে। বাকিরা বলো, সবাইকে রিপ্রেজেন্ট করতে হবে ভাই, কেবল সবাইকে অ্যান্সার দিতে হবে। অল্টারনেটিভ বলার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অল্টারনেটিভ বলো, বাকিরা অ্যান্সার দাও। স্যার 1C পরীক্ষা ইন্টারভিউ থাকবে, নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। অপশন সি স্যার। অপশন সি, ঠিক আছে, অপশন সি, ঠিক আছে। তার মানে অল্টারনেটিভ কোয়ান্টিটির কি থাকবে? বোথ ম্যাগনিটিউড থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন থাকবে, তাই তো? বোথ ম্যাগনিটিউড থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন থাকবে। নেক্সট কোশ্চেন, দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ ভোল্ট। এসআই ইউনিট অফ Voltage. ভোল্ট, তাই তো? ভোল্ট। আমরা প্রথমে একদম ফান্ডামেন্টাল কোশ্চেন গুলো দিয়ে শুরু করছি, ঠিক আছে। প্রথম ক্লাস অল্প অল্প সহজ সহজ কোশ্চেন নিয়ে করা যাক। পোটেনশিয়াল ডিফারেন্স ইজ, পোটেনশিয়াল ডিফারেন্স কি কোয়ান্টিটি? স্যার বলছেন দেখা একটু সরে যান, দেখতে পাচ্ছি না বোর্ডটা। এই দেখতে পাচ্ছ না? সরি, আচ্ছা, অসুবিধা হলে বলবে। পোটেনশিয়াল ডিফারেন্স ইজ স্কেলার কোয়ান্টিটি হবে তো। একটা উত্তর আসছে স্কেলার কোয়ান্টিটি, একটা উত্তর আসছে স্কেলার কোয়ান্টিটি। আর কেউ? কারেন্ট স্কেলার কোয়ান্টিটি Scalar জানতাম স্যার, quantity? ভোল্টেজটা মানে পোটেনশিয়াল ডিফারেন্স স্কেলার হবে না ভেক্টর হবে বুঝতে পারছি না। পোটেনশিয়াল ডিফারেন্স ইজ এ ভ্যালু। ভেক্টর কোয়ান্টিটি। পোটেনশিয়াল ডিফারেন্স ইজ এ ভ্যালু, দুটো পয়েন্টের পোটেনশিয়ালের ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স ইজ এ ভ্যালু। পোটেনশিয়াল ডিফারেন্সের কোনো ডাইরেকশন আছে কি তুমি বলো? না। Potential difference is a value. Potential difference has the unit of চার্জ। ইউনিটের সঙ্গে সমান। Potential difference এর ইউনিট চার্জ। চার্জের সঙ্গে সমান। এনার্জি। এনার্জি ভোল্ট হবে, ভোল্ট নান হবে তো, নান কিউ ইনটু ভি, তাই তো? ভিটা যদি পোটেনশিয়াল ডিফারেন্স হয়, ডাব্লিউটা আমার কাছে ওয়ার্ক ডান, তাহলে এনার্জিও হবে না, চার্জও হবে না, তাই তো? W by Q gives us volt. None will be the answer. W by Q, ঠিক আছে, that is volt. W কিসে? জুল পার কুলম। W হচ্ছে কি? ওয়ার্ক ডান ইন জুল।
জুল পার কুলম। দেখো একটা সাধারণ কোশ্চেনে তোমরা ফেসে গেলে, ঠিক আছে, একটা সাধারণ কোশ্চেনে ফেসে যাচ্ছ, এরকম করলে হবে না। নেক্সট, দ্য এফেক্টিভ ভ্যালু অফ অল্টারনেটিভ ভোল্টেজ ইজ, এফেক্টিভ ভ্যালু বলো, এই তো ঠিক বলছো, RMS বলো। ভোল্টেজ। RMS voltage, correct. RMS voltage is also called as effective value, তাই তো? আচ্ছা, RMS voltage is associated with, এর সঙ্গে সঙ্গে লিখে রাখো, heating effect, is associated with heating effect, ঠিক আছে? Average value is associated with charge transfer, is associated with charge transfer, ঠিক আছে? Maximum value কার সাথে associated জানা আছে? ভিএল তোমার কিছুই নয়, ওই আমরা যেরকম ভিআরএমএস ইজ ইকুয়াল টু লিখি ভিএল বাই রুট টু, তাই তো? তো দ্যাট ইজ ভিআরএমএস, ঠিক আছে? ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কি হয়ে যায় বলো? টাইমের রেসপেক্টে যে কোনো পয়েন্টে যদি আমি ভ্যালু বার করতে চাই, 40 ইকুয়াল টু এনি ভ্যালু, ঠিক আছে? আমার যদি এইটা একটা ওয়েভ ফর্ম হয়ে থাকে, এইটা কিন্তু যদি ওয়েভ ফর্ম হয়ে থাকে, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বানাচ্ছে প্রত্যেকটা ইনস্ট্যান্টে কত ভ্যালু আছে, ভ্যালু, ঠিক আছে? টাইমের প্রত্যেকটা ইনস্ট্যান্টের জন্য ভ্যালু। নেক্সট, the voltage and the current characteristics of an element is as shown in the figure. The nature and the value of the element are, এখানে যে ফিগারটা দেওয়া হয়েছে এইটা কি মানে কোন ধরনের ডিভাইস বা কোন ধরনের এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স কে শো করছে। এরকম একটা ভোল্টেজ প্রোফাইল আছে, একটা কারেন্ট প্রোফাইল আছে, বলো কে বলতে পারবে? কে বলতে পারবে বলো? এটা ক্যাপাসিটর হবে, কারণ ইন্ডাক্টর তো কারেন্টটাকে মানে বাড়তে দেয় না, চেঞ্জ হতে দেয় না। ক্যাপাসিটর চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই। তো ক্যাপাসিটর দুটো অপশন আছে। এটা এটা সি হবে 8 অ্যাম্পিয়ার। না কিউ ইকুয়ালস টু বলো, প্রথম কথা বলো, আমার কাছে দুটো ফর্মুলা আছে, তাই তো? একটা হচ্ছে ভোল্টেজ, একটা ইন্ডাক্টর। তোমার এই স্পিকারটা আপনার বড্ড সমস্যা তৈরি করছে, সেটা লোক ছুঁড়ে এখন কত হয় এই লিখি, তাই তো? আচ্ছা, আর ঠিক দিলাম তো? আচ্ছা, কারেন্ট ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট কি লিখবো? কিউ ইকুয়াল টু সিভি, তাই তো? তাহলে আই ইজ ইকুয়াল টু সি ডিভি ডিটি, সি ডিভি সি ডিটি, তাই তো? এটাই তো আমাদের সম্পর্ক। দেখো ভাই কেবল এখানে দেখো কি বলেছে, এইখানে যে রিপ্রেজেন্টেশনটা আছে, দিস ইজ এ র্যাম্প রিপ্রেজেন্টেশন। এটা একটা র্যাম্প ফাংশন। আর এটা কি ফাংশন কি বলতে পারবে? প্যারাবোলিক ফাংশন। প্যারাবোলিক ফাংশন, প্যারাবোলিক ফাংশন, তাই তো? র্যাম্প ফাংশনকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় স্যার? বুঝতে পারলাম না। টি স্কয়ার দিয়ে করা হয়। আর প্যারাবোলিক ফাংশনকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এক্স স্কয়ার কিউ, টি কিউব দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, টি কিউ। ওকে, তাই তো? ঠিক বলছি? দেখো ঠিক বলছিলাম, ভুল বলছি? ভুল বলছি? ভুল বললাম। র্যাম্প কে টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর প্যারাবোলিক ফাংশনকে টি স্কয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? প্যারাবোলিক ফাংশনকে টি স্কয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার তুমি আমায় বলো, যদি আমি কোন একটা ফাংশনের ইন্টিগ্রেশন করি, তাহলে সেই ফাংশনটা টি এর ইন্টিগ্রেশন করলে কি হবে? টি স্কয়ার হয়ে যাবে। তার মানে ভোল্টেজের ইন্টিগ্রেশন কারেন্ট পাবো। ভোল্টেজকে ইন্টিগ্রেশন করলে কারেন্ট পাবো। দেখো এইটা একমাত্র সত্য। ভোল্টেজ ইন্টিগ্রেশন ভিএল ইনটু 1/, ডিটি, বুঝতে পারছো? ঠিক আছে, তার মানে ভোল্টেজের
দিস ইজ এ ইন্ডাক্টর প্রোফাইল। তার মানে এই যে প্রোফাইলটা হচ্ছে যেখানে ভোল্টেজ র্যাম্প আছে, কারেন্ট ওয়েভফর্মটা ট্রান্সমিট আছে, তার মানে দিস ইজ এন ইন্ডাক্টর। আমার কাছে এটা পরিষ্কার হয়ে গেল, দিস ইজ এন ইন্ডাক্টর। কি করে ইন্ডাক্টর? টি ফাংশন ভালো শুনতে পাচ্ছি না কথাগুলো। বুঝলাম না স্যার, আপনার মাইক্রোফোনটা প্রবলেম করছে। দেখো এক্স এর যদি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন ডিএক্স কত পাওয়া যায়? এক্স স্কয়ার বাই 2, তাই না? x²/2। হ্যাঁ স্যার একটু মাইক্রোফোনটা ঠিক করে নিন। টি বসাও, তার মানে র্যাম্প ফাংশনকে তুমি যদি ইন্টিগ্রেট করো, র্যাম্প ফাংশনকে তুমি যদি ইন্টিগ্রেট করো, তা তুমি কি পাবে? প্যারাবোলিক ফাংশন পাবে। মানে এক্স কে ইন্টিগ্রেট করে যদি x²/2 পাওয়া যায়, তাহলে টি কে ইন্টিগ্রেট করলে t²/2 বা টি পাওয়ার t² পাওয়া যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে তুমি ভোল্টেজকে ইন্টিগ্রেট করলে কারেন্ট পাবে। একমাত্র ইন্ডাক্টরের ফর্মুলা সেটা পসিবল। ভোল্টেজকে ডেরিভেটিভ ক্যাপাসিটরের ক্ষেত্রে, তার মানে হচ্ছে ইন্ডাক্টর সার্কিট। তার মানে এই দুটোর মধ্যে যেকোনো একটা হবে। ঠিক আছে, এবার দেখো। স্যার হ্যাঁ, সবাইকে একটু মাইক্রোফোনটা অফ করতে বলুন স্যার, শুনতে অসুবিধা হচ্ছে। মাইক্রোফোন বারবার বলতে হচ্ছে কেন এগুলো? মাইক্রোফোন অফ, অবশ্যই মাইক্রোফোন অফ। স্যার আপনার মাইক্রোফোনটা ডিস্টার্ব করছে। আমারটা? হ্যাঁ স্যার। স্যার আপনার আওয়াজ ক্লিয়ার আসছে না। আপনারটা অফ করলে কি করে হবে? না, তোমাদের আমি বলছি একটা কথা, শোনো। এই আমার মাইক্রোফোনটা অডিও ঠিক আছে, তোমরা শুনতে তোমাদের ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, কারণ আমি যখন এই মাইক্রোফোনটা খুলে রেকর্ডিং করছি তখন রেকর্ড কোয়ালিটি খুব পুরো হয়ে যাচ্ছে। আমার অডিও কোয়ালিটি ঠিক আছে, ঠিক আছে, কারণ আমি একটা দেখলাম যে আমি একটা রেকর্ডিং এর সময় এডিও রেকর্ডিং করেছি, ঠিক আছে, ওই অডিও কোয়ালিটিটা আউটপুটে বেটার আসছে। ঠিক আছে, সবার যদি প্রবলেম হয়, ধরো সবাই আমার অডিও শুনতে পাচ্ছে না, তাহলে আমি অডিওটা খুলবো। সবার কি প্রবলেম হচ্ছে? সবার কি? স্যার হ্যাঁ, মাঝে মাঝে ব্যাপারটা আপনার হচ্ছে আওয়াজটা কমে যাচ্ছে। মাঝে মাঝে আওয়াজটা কমে যাচ্ছে। আর কথাগুলো একটু মাঝে মাঝে কেটে যাচ্ছিল স্যার কথাগুলো। এই অডিও ডিভাইস এবার দেখো তো, এবার ঠিক আছে? এবার ইনপুট করে দিচ্ছি না? হ্যালো স্যার এবার তো শোনা খুব আস্তে আস্তে। হ্যাঁ আস্তে হ্যাঁ স্যার, অনেক দূরে আওয়াজ আসছে। ঠিক আছে, এটাকে কম্প্রোমাইজ করতে হবে, কিছু করার নেই। এবার আশা করি অডিওটা ঠিকঠাক আছে। দেখো তাহলে এবার বলো, তোমরা সবাই মাইক্রোফোন বন্ধ করো। ঠিক আছে, তোমরা যদি মাইক্রোফোন বন্ধ না করো তাহলে করা যাবে না। সৌমজিৎ খোলা রেখেছে মাইক্রোফোন, তোমরা মাইক্রোফোন বন্ধ না করলে করানো খুব মুশকিল হয়ে যাবে। তোমরা অডিও ঠিক শুনতে পাবে, ঠিক আছে, একটু ধৈর্য ধরো, অডিও ঠিক শুনতে পাবে। অডিওতে যদি প্রবলেম হয়, আর 2 থেকে 3 মিনিট ক্লাস করো, যদি তারপরেও অডিওতে প্রবলেম হয় আমাকে বলবে। ঠিক আছে, আমরা বসে তাহলে ক্লাস নিতে হবে। তাহলে এইটা হয়ে গেল আমার কাছে ব্যাপার। যতটা জোরে বলা সম্ভব আমার পক্ষে ততটা জোরে বলছি। ঠিক আছে, তাহলে এটা আমি ইন্ডাক্টর হিসেবে আইডেন্টিফাই করতে পারলাম, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, এবার দেখো এইখানে যে ভি এর সম্পর্কটা আছে, ঠিক আছে, ভি সমান সমান এল ডিআই ডিটি। এল এর ভ্যালুটা কত দিয়েছে? এল এর ভ্যালুটা দেখো এখানে দিয়েছে 2.5। তার মানে ধরো তুমি যদি এখানে এল এর ভ্যালুটা 2.5 বসাও, আর ডিআইএল ডিটি যদি বার করো, ডিআইএল ডিটি মানে কি? চেঞ্জ ইন আইএল বাই চেঞ্জ ইন টি। ঠিক আছে, চেঞ্জ ইন আইএল বাই চেঞ্জ ইন টি। তো দেখো চেঞ্জ ইন আইএল বাই চেঞ্জ ইন টি আমি এইখান থেকে বার করছি, এই ওয়েভফর্মটা থেকে, কারেন্টের ওয়েভফর্মটা থেকে। কারেন্টের ওয়েভফর্মে তুমি চেক করো ডিআইএল কত আছে? 0 থেকে 8 অ্যাম্পিয়ার। তার মানে ডিফারেন্স কত হচ্ছে? 8 - 0 ডিআইএল। ডিটি কত হচ্ছে? 0 to 2 সেকেন্ড, মানে 2 - 0। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে? 2.5 × 4। তাহলে 2.5 কে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে বলো? 4 × 25 = 100, 10 হবে তো? 10 হবে তো? দেখো তার মানে 2 সেকেন্ডে কত হওয়া উচিত ছিল? 2 সেকেন্ডে 10 ভোল্ট হওয়া উচিত ছিল। মিললো? 2 সেকেন্ডে কি 10 ভোল্ট এসছে? 2 সেকেন্ডে 10 ভোল্ট আসেনি। TLA এর যে ভ্যালুটা ভালো করে বোঝো,
ডিএল এর যে ভ্যালুটা আমি এল ডিআইডি থেকে বার করছি, এল এর ভ্যালু বসালাম 2.5, ঠিক আছে, এল এর ভ্যালু বসালাম 2.5, ডিআইএল কত আছে 0 থেকে 8, ডিফারেন্স বার করলাম। বা তুমি 0 থেকে 2 বলতে পারো, 0 থেকে 2 করো মানে 2 - 0 ডিভাইডেড বাই 0 - 1 মানে 2.5 ইনটু 2 হচ্ছে মানে 5 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে এটা তো তোমার বার করা যাবে না, তো আমি 2 সেকেন্ডের জন্যই বার করছি, কারণ 2 সেকেন্ডের জন্য আমি জানি এটা 20 ভোল্ট হচ্ছে। তাহলে আমি যদি 2 সেকেন্ডে স্যার অপশন ডি অ্যান্সার হবে। ভোল্ট আসার কথা ছিল কিন্তু 10 ভোল্ট আসছে। তার মানে দেখো তুমি যদি এই এল এর ভ্যালুটা 5 ধরো, এল এর ভ্যালুটা যদি 5 ধরো তাহলে এটা কত হয়ে যাচ্ছে 5 ইনটু 4 20 হয়ে যাচ্ছে তো। যদি এল এর ভ্যালুটা 5 ধরো তাহলে দেখো তখন এটা মিলে যাচ্ছে, 2 সেকেন্ডে 20 ভোল্ট তৈরি হচ্ছে। দিস ইজ দ্য কারেক্ট অপশন। কি বলতে পারলে? হ্যাঁ স্যার বলছি ভিটা 20 ভোল্ট দেওয়া রয়েছে, হ্যাঁ আর ডিআই বাই ডিটিটা তো চেঞ্জ ইন কারেন্ট বাই চেঞ্জ ইন টাইম করলে হয়ে যাবে। তাহলে চেঞ্জ ইন কারেন্টটা তো 8 - 2 আর চেঞ্জ ইন টাইমটা 1, ওরকম ভাবে হবে না? তুমি 8 - 2 যেমন করতে পারো, 8 - 0 তো করতে পারো। হ্যাঁ সেটাও করা যায়। আমি তো সেটাই করেছি। আচ্ছা 8 - 2 যদি করি তাহলে কত হবে? 8 - 2 করলে 6 হবে। তাহলে 2.5 কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 2.5 কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 25 ইনটু 6 মানে 150। 15 হবে। 15 তো হচ্ছে না। তোমাকে যেটা বার করতে হবে টোটালটা বার করছি। আমি এখানে 2 সেকেন্ডের জন্য টোটালটা বার করছি, বুঝতে পারলে কি বললাম? আমি টোটাল টাইমের জন্য টোটাল টাইম টোটাল কারেন্ট তার রেসপেক্টে বার করছি। তার মানে টোটাল এই 2 সেকেন্ডের জন্য তো আমাকে 20 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে। তো সেই করসপন্ডিং দেখো আমার এখানে ভ্যালুটা কত আসছে। সেই করসপন্ডিং আমার এখানে ভ্যালুটা হওয়া উচিত 5L, মানে ইন্ডাক্টরের ভ্যালুটা 5 হেনরি হওয়া উচিত। স্যার আগে যেটা বললেন ওই 8 - 2 আর বাই 1 যে 6 দিয়ে যেটা করলেন সেই প্রসপেক্টে যদি ইউজ করি, যদি ইন্ডাক্টর 5 হেনরির ক্ষেত্রে, সেক্ষেত্রে তখন তো আসছে না। 6 × 5 মানে তখন 30 ভোল্ট চলে আসছে। আমি মিলবে না তো, ওই জন্য তো আমি ফাইনাল ভ্যালু নিয়ে করলাম। ওটা 2 সেকেন্ড আছে, 2 সেকেন্ড আছে বলে হচ্ছে না। কত ভোল্টেজ আছে সেটা বার করতে চাইছি, 2তম সেকেন্ডে কত ভোল্টেজ আছে সেটা বার করতে চাইছি, বুঝতে পারছো? আমি 2 সেকেন্ডের রেসপেক্টে চেঞ্জটা কারেন্টের চেঞ্জটা আমি লিখছি, 2 সেকেন্ডের রেসপেক্টে কারেন্টের চেঞ্জটা আমি লিখলাম। তাহলে এখান থেকে যে ডেটাটা বেরিয়ে আসবে সেটাই আশা করি 20 ভোল্ট হওয়া উচিত, কারণ আমি ভিএল বার করতে চাইছি, ঠিক আছে। তাহলে এটা 5 ওহম 5 হেনরি অ্যানসার 5 হেনরি অ্যানসার হবে। অ্যানসার কিটা ভুল আছে, ঠিক আছে। অ্যানসার কিতে তোমরা দেখবে তোমাদের অ্যানসার কি পিডিএফটা দেওয়া হবে, অ্যানসার কি পিডিএফ এ এটা 2.5 হেনরি দেওয়া আছে, মনে রাখবে। এটা অ্যানসার কি কিন্তু ভুল আছে, এর অ্যানসারটা হবে 5 হেনরি, ঠিক আছে। এর অ্যানসারটা হবে 5 হেনরি। নেক্সট টাইম the voltage and current waveform for an element is shown in the figure. The circuit element and its value are, যে কনসেপ্টে বললাম সেই কনসেপ্ট কাজে লাগাও, বলো এটা কি হবে। যে কনসেপ্টে বললাম সেই কনসেপ্ট কাজে লাগাও, বলো এটা কি হবে। স্যার ইন্ডাক্টর 2 হেনরি হবে। তোমাদের একটা বেসিক আইডিয়া দিই সিগন্যাল সিস্টেমসে, সেটা হচ্ছে ইম্পালস ফাংশন। ইম্পালস ফাংশন থেকে আসে হচ্ছে স্টেপ ফাংশন, স্টেপ থেকে আসে হচ্ছে র্যাম্প ফাংশন, র্যাম্প থেকে আসে হচ্ছে প্যারাবোলিক ফাংশন, ঠিক আছে। স্টেপ ফাংশনকে যদি ফাংশন হয়ে থাকে ft ইজ ইকুয়াল টু 1 দিয়ে দেখানো হয় বা a দিয়ে দেখানো হয়, কোনো কনস্ট্যান্ট দিয়ে দেখানো হয়, এক্ষেত্রে ft ইকুয়াল টু t দিয়ে দেখানো হয়, এক্ষেত্রে ft ইকুয়াল টু t স্কয়ার দিয়ে দেখানো হয়, ঠিক আছে। এখানে ft ইজ ইকুয়াল টু ইনফিনিটি দেখা যাচ্ছে না, আদারওয়াইজ 0 আদারওয়াইজ, মানে একটা ইম্পালস ফাংশন কি ফাংশন, ইম্পালস ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যার অস্তিত্ব কেবলমাত্র t ইকুয়াল টু 0 তে রয়েছে, ঠিক আছে। যে ফাংশনের অস্তিত্ব কেবলমাত্র t ইকুয়াল টু 0 সেকেন্ডে থাকে
তাকে আমরা বলে থাকি হচ্ছে কি ইম্পালস ফাংশন, তাই তো? তাহলে একে তুমি যদি দেখো এই ইম্পালস ফাংশনকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে পাওয়া যায় স্টেপ ফাংশন। স্টেপকে ইন্টিগ্রেট করলে র্যাম্প পাওয়া যায়, র্যাম্পকে ইন্টিগ্রেট করলে তোমার পাওয়া যায় হচ্ছে গিয়ে প্যারাবোলিক ফাংশন। এইটা হচ্ছে একটা র্যাম্প ফাংশন। দিস ইজ এ র্যাম্প ফাংশনের এক্সাম্পল। দিস ইজ এ স্টেপ ফাংশন, দিস ইজ এ স্টেপ ফাংশন। তাহলে তুমি একটা জিনিস বলো, স্টেপকে কি করলে র্যাম্প পাওয়া যায়? স্টেপকে ইন্টিগ্রেট করলে র্যাম্প পাওয়া যায়, তাই তো? স্টেপকে ইন্টিগ্রেট করলে র্যাম্প পাওয়া যায়। তাহলে এবার তুমি দেখো ভোল্টেজকে ইন্টিগ্রেট করলে কারেন্ট পাওয়া যায়। কোন ভোল্টেজকে ইন্টিগ্রেট করলে কারেন্ট পাওয়া যায়? এই মাত্র করলাম। কোন ভোল্টেজকে ইন্টিগ্রেট করলে কারেন্ট পাওয়া যায়? ইন্ডাক্টরের। ইন্ডাক্টরের ভোল্টেজকে ইন্টিগ্রেট করলে কারেন্ট পাওয়া যায়, তাই তো? তার মানে এখানে অ্যানসারটা কি হবে? এইখানে অ্যানসারটা ইন্ডাক্টর হবে। এবার ইন্ডাক্টরের মধ্যে কোনটা হবে সেটা বার করতে হবে। ইন্ডাক্টরের মধ্যে কোনটা হবে সেটা বার করতে হবে। সেট 2 হেনরি হবে। DL is equal to কত হবে বলো? L DIL dt। তাহলে L এর ভ্যালু সবার আগে dt ধরে নাও। এবার DIL টা কত হচ্ছে বলো? DIL টা 2/2 হচ্ছে। এটা 0 মানে 2/2। হ্যাঁ মানে 1। ঠিক আছে, তাহলে এবার দেখো VL এর ভ্যালু 2 ভোল্ট হচ্ছে তো 2 সেকেন্ডে। হ্যাঁ 2 সেকেন্ডে 2 ভোল্ট হচ্ছে তো, ঠিক আছে। আচ্ছা, যদি আমি L এর ভ্যালু 0.5 ধরতাম তাহলে তো 1 হয়ে যেত। তার মানে দিস ইজ দি কারেক্ট অ্যানসার। তার মানে দিস ইজ দি কারেক্ট অ্যানসার, ঠিক আছে। কোন কনসেপ্টটা বুঝতে পারলে? দেখো আমি তোমাদের আগেই বলেছি যে আমি তোমাদের যে কোশ্চেন গুলো করাবো সেগুলো কনসেপচুয়াল কোশ্চেন হবে এবং এক একটা কোশ্চেন থেকেই তোমার অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে, ঠিক আছে। ডোন্ট রান আফটার মাল্টিপল কোশ্চেনস। মাল্টিপল কোশ্চেনের পেছনে দৌড়ানোর দরকার নেই, কেবলমাত্র কনসেপচুয়াল কোশ্চেনের পেছনে আমরা দৌড়বো, ঠিক আছে। ভালো ভালো কোশ্চেন সলভ করবো। স্যার এইটা একটু আরেকবার রিপিট করবেন? কোনটা বলতো? এই মানে এই কনসেপ্টটা একটু আরেকবার। হ্যাঁ একটু মাথার উপর দিয়ে গেল। মাথার উপর দিয়ে গেল তো? দেখো প্রথমে তোমার বুঝতে হবে হোয়াট ইজ এন ইম্পালস ফাংশন। ইম্পালস ফাংশন মানে হচ্ছে এমন একটা ফাংশন যেটা টাইম t = 0 তে এক্সিস্ট করে, যার ভ্যালু হচ্ছে টাইম t = 0 থেকে ইনফিনিটি। মানে টাইম t = 0 তে ইনফিনিটি মানে হচ্ছে ধর বাজ পড়ছে, বাজের ম্যাগনিটিউড কত হয়? ইনফাইনাইট ম্যাগনিটিউড। যে কোনো একটা পার্টিকুলার সময়তেই পড়ে, তার আগেও তার অস্তিত্ব নেই, তার পরেও তার অস্তিত্ব নেই, কেবলমাত্র ওইটুকু সেকেন্ডের সময় মানে ওই পার্টিকুলার ইনস্ট্যান্টেই তার অস্তিত্ব আছে। তার আগে বা তার পরে তার কিন্তু কোনো অস্তিত্ব নেই, তাই তো? তারপরে বাজ পড়া বিষয়টাকে তুমি একটা ইম্পালস ফাংশন হিসেবে ট্রিট করতে পারো। ভাবতে পারো যে একটা বাজ পড়া বিষয়টা একটা ইম্পালস ফাংশনের এক্সাম্পল। যার ডান দিকে অস্তিত্ব নেই, বাঁ দিকে অস্তিত্ব নেই। তার মানে কি? এমন একটা ফাংশন যার তুমি যদি একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে এটাকে ভাবো, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল হিসেবে ভাবো, তার যে ব্রেডথটা আছে সেই ব্রেডথটা 0 আর তার যে লেন্থটা আছে সেই লেন্থটা হচ্ছে ইনফাইনাইট। এমন একটা রেক্ট্যাঙ্গুলার ফাংশন যে রেক্ট্যাঙ্গুলার ফাংশনটা ব্রেডথটা হচ্ছে কি 0 আর হাইটটা হচ্ছে কি ইনফাইনাইট। তাহলে এদের যে এরিয়াটা বেরোবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ উইল বি 1। এর যদি এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করতে হয়, দিস এরিয়া আন্ডার দ্য কার্ভ উইল বি 1, ঠিক আছে। তো ওই জন্য ইম্পালস ফাংশনের এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে কি 1। তার মানে কি? তুমি যদি ইম্পালস ফাংশনকে ইন্টিগ্রেট করো তাহলে কিভাবে 1 পাবে? ইম্পালস ফাংশনকে ইন্টিগ্রেট করলে 1 পাওয়া মানে হচ্ছে ইম্পালস ফাংশন থেকে তুমি স্টেপ ফাংশন তৈরি করবে। ইম্পালস ফাংশনকে ইন্টিগ্রেট করে ইনফিনিটিকে গুণ করলে পাবো 1, ঠিক আছে। তার মানে তার র্যাম্প করলে আমরা পাবো 1 ভ্যালু। সেই 1 ভ্যালু ইজ আলটিমেটলি দ্য ভ্যালু অফ দ্য স্টেপ ফাংশন। হ্যালো স্যার, আমি বলছি ইম্পালসকে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় হচ্ছে কি স্টেপ ফাংশন, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো। বলছি RT = T × UT না? RT = T × UT। হ্যাঁ আমি ইউটিটাকে 1 করেছি। আচ্ছা, তাহলে RT = T হলো। হ্যাঁ ওই জন্য ওটা শুধু T পেলাম। ওই জন্য T লিখেছি। UT = যদি 1 করে দিই, ঠিক আছে। তাহলে RT = T UT ও যেটা বলছে, ঠিক আছে।
তাহলে এটা সমান সমান কি লিখতে পারি? এখানে এমন ছেলেও আছে যারা ইম্পালস ফাংশন কি জিনিস বোঝে না, তুই বুঝিস, ঠিক আছে? যারা ইম্পালস ফাংশন বোঝে না তাকে যদি আমি টি ইউডি বলি তারপর সেখানেই গল্প হয়ে যাবে, বুঝলি? চল ইন্দ্রনীল, বুঝতে পেরেছিস? সবাইকে নিয়ে চলতে হবে ভাই, কাউকে ছাড়া যাবে না। কিন্তু ভোল্টেজ, আচ্ছা বলো তো, সেখানে আমরা এটাকে ইন্ডিকেট করলে পাওয়া যাবে স্টেপ ফাংশন, আর স্টেপ ফাংশনকে ইন্ডিকেট করলে পাওয়া যাবে হচ্ছে র্যাম্প ফাংশন। তাহলে আমি আচ্ছা তারপর জিনিসটা চিন্তা হবে সেটা হচ্ছে এগুলোকে দেখতে কিরকম হয়। স্টেপ ফাংশনকে দেখতে এরকম স্টেপ মানে একটা সিঁড়ি ধাপের মতো দেখায়। র্যাম্প মানে হচ্ছে তোমার মানে সিঁড়ি, প্যারাবোলা মানে হচ্ছে এই যেটা এই সিগন্যালটা করে প্যারাবোলিক সিগন্যাল, ঠিক আছে? তার মানে দেখো আমরা এখান থেকে কি মানে কনক্লুশন ড্র করেছি, স্টেপকে ইন্টিগ্রেট করলে র্যাম্প পাওয়া যায়, মানে এটাকে ইন্টিগ্রেট করলে এটা পাওয়া যায়, ভোল্টেজকে ইন্টিগ্রেট করলে পাওয়া যায়। এবার এই শর্তটা আমার কারেন্ট আর মানে ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের মধ্যে কার জন্য ট্রু? ভোল্টেজকে ইন্টিগ্রেট করলে কারেন্ট পাওয়া যায়, এই দেখো ভোল্টেজকে ইন্টিগ্রেট করলে কারেন্ট পাওয়া যায়, ভোল্টেজকে যদি ডেরিভেটিভ করি তাহলে কারেন্ট বাই ক্যাপাসিটর এখানে, ঠিক আছে? তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি কনসেপচুয়াল, ভেরি ইম্পর্টেন্ট। যারা সিগন্যাল সিস্টেম পড়েছে একমাত্র তারাই এটা বুঝতে পারবে, ঠিক আছে? বিশ্বই তোমার অডিওটা বন্ধ করো, বুঝলে? বারবার অডিওটা অন করে রেখো না, ঠিক আছে? অবশ্যই কোশ্চেন জিজ্ঞেস করবে, কিন্তু তোমরা হ্যান্ড রেজ করো, আমি হ্যান্ড রেজ করলেই বুঝতে পারবো কি করে একটা আওয়াজ হবে। বলো, লাস্ট কোশ্চেন অ্যাবাউট ভোল্টেজ। ইফ দ্য ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট ইন এ সার্কিট ইজ লিনিয়ারলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট থ্রু ইট, দেন ইট ইজ এ রেজিস্টার। বাকিটা বলো। রেজিস্টার হবে। রেজিস্ট্যান্স এইটা হবে তো? গুড, তাহলে সেটা হয়ে গেল কি রেজিস্টার, ঠিক আছে? তার মানে দেখো তোমরা এতদিন ধরে রেজিস্ট্যান্স পড়ছো, এতদিন ধরে ভোল্টেজ পড়ছো, তাও ভোল্টেজের অঙ্ক আটকে যাচ্ছে। হ্যাঁ, আটকে গেল তো ভোল্টেজের অঙ্ক, আটকে গেল। এবার চলে আসি কারেন্টের অঙ্কতে। নাম পড়ো, ভোল্টেজ এবং কারেন্টের অঙ্ক কি আটকে দিলাম? নাও কলটা করো। কোশ্চেন গুলো দেখা যাচ্ছে না, পুরো দেখতে পাচ্ছিস না? পুরোটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছিস না? এই তো স্ক্রিন তো ঠিকই আছে, দেখা যাচ্ছে তো। দেখি, হ্যাঁ কোশ্চেন দেখা যাচ্ছে, এই তো আমি দেখতে পাচ্ছি, এই যে আমার মোবাইলে দেখা যাচ্ছে পুরো কোশ্চেন। পুরো কোশ্চেনটা তো দেখা যাচ্ছে না। না না পুরো কোশ্চেনটা তো শুধু 9 নম্বর কোশ্চেনটা দেখবি, বাকিটা দেখে কি হবে? 9 নম্বর পুরোটাই কোশ্চেনটা দেখা যাচ্ছে স্যার। করে কি লেখা আছে? হ্যাঁ 100 ওয়াট ইলেকট্রিক বাল্ব ইজ কানেক্টেড টু, এর পরে কি লেখা আছে? কানেক্টেড টু এর পরে লেখা আছে 250 ভোল্ট এসি সাপ্লাই। 0.4 অ্যাম্পিয়ার। 0.4 আসছে। বলো ভাই সকল কোনটা হবে? তোমার 0.4 তাহলে W is equal to V square by R, তাই তো? তাহলে R is equal to V square by W। এসব করে লাভ P আছে? equal to স্যার P equal to VI করলেই তো হলো। আর কাট ভাগ হতে দিতে, তাই তাহলে ভাগ করে দাও 100 বাই 250, 0.4। তারপরটা করো, the ratio of voltage drop across conductor to the resistive capacity of the conductor is defined as। নাও দেখি। কারেন্ট। হ্যাঁ কারেন্ট আরে কি গো সত্যি? V by R। কারেক্ট। কি রেজিস্টিভ ক্যাপাসিটি বলেছি, ভয় পেয়ে গেল? রেজিস্টিভ ক্যাপাসিটি মানে তো রেজিস্ট্যান্স, ভয় পেলে চলবে? বলো ভাই সকল, তারপরটা বলো। অপশন বি। কত হবে? B 1.6 into 10 to the Option minus B. 19 coulomb। অপশন বি কারেক্ট, 10 to the power -19। বি। তারপর বলো মাস অফ ইলেকট্রন। B 9.1 into 10 to the power minus 27 গ্রাম। অপশন বি। এটা 27 হবে? 7ই তো হয়। 7 হবে না 8 হবে? 28 হবে। 7ই তো। সরি চেক করো না। 28। কত হবে এটা? 28 কি হবে?
28 হবে তো? একটু চেক কর তো, আই থিংক 28 হবে। একটা 31 হয় আর একটা 28। হ্যাঁ 28 আর 31, তাই তো? তার মানে গ্রাম হলে 28 হবে আর কিলোগ্রাম হলে 31। নেক্সট, which of the following units is a fundamental unit? অ্যাম্পিয়ার সি। ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। ফান্ডামেন্টাল ইউনিট তো তুই বলিস না, বাকিটা বল। ফান্ডামেন্টাল ইউনিট কাকে বলে? পুরোনোটা কেউ বলবে না, নতুনরা বলো দেখি। এখানে অনেকগুলো পুরনো ছিল। ফান্ডামেন্টাল ইউনিট কাকে বলে? হোয়াটস এ স্যার ফান্ডামেন্টাল যে ইউনিট? ইউনিট দিয়ে অন্যান্য ইউনিট গুলো তৈরি করা যায়। বাস, থ্যাংক ইউ। বাস, আর কি জানা দরকার নেই। নেক্সট, কারেন্ট অলওয়েজ ফ্লো ইন দা অপোজিট টু অপোজিট দ্যাট ডাইরেকশন অফ ইলেকট্রন। অপশন এ। ভেরি সহজ হয়ে গেছে, ভেরি সহজ। নেক্সট, if the diameter of copper wire is increased 2 times, keeping the terminal voltage same, drift velocity কত হবে? রিমেন আনচেঞ্জড। drift velocity ফর্মুলা কি? Vd is equal to mu into E, যেখানে mu হচ্ছে মোবিলিটি আর E হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে কপারের drift velocity কোনোভাবে এটা ডিপেন্ড করবে না, ঠিক আছে? ওয়্যারের ডায়ামিটারের উপর drift velocity ডিপেন্ড করবে না। mu হচ্ছে যে মোবিলিটি আর E হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, দুটি রিমেন আনচেঞ্জ। ড্রিপ ভেলোসিটি জিনিসটা একবার বলে দিন না। drift velocity, drift velocity মানে হচ্ছে এরকম একটা ব্যাপার। ধরো তুমি একটা ট্র্যাম্পোলিনের উপর লাফাচ্ছ, তাহলে ট্র্যাম্পোলিনের উপর লাফালে, ঠিক আছে, ট্র্যাম্পোলিনটা কি নিচের দিকে নামবে না তুমি উপর দিকে ওঠো, না দুটোই হয়? প্রথমে নিচের দিকে নামে, সেটাতে তারপর নিজের পজিশনে আসার জন্য নিজেকে আমাকে ঠেলে দেয় উপরের দিকে। আচ্ছা ঠিক আছে, ধরো তুমি ট্র্যাম্পোলিনে ঝাঁপ দিলে, তাহলে একটু নিচের দিকে নামলো, তারপর ও আবার উপর দিকে উঠে গেল। আমি বলতে চাইছি যখন ও ঝাঁপ দেওয়ার পর ও যে আবার পূর্বস্থানে ফেরত আসছে, ওকে কি পূর্বস্থানে ফেরত আসে? আসছে। আসে না, আসছে না, কিছুটা হলেও কমছে। কিছুটা হলেও কমছে। ইয়েস, দ্যাট ইজ মাই অ্যানসার। তার কারণ হচ্ছে এরকম ভাবে তুমি যদি কন্টিনিউয়াসলি লাফাতে থাকো, একদিন ট্র্যাম্পোলিনটা ভেঙে যাবে, একদিন ট্র্যাম্পোলিনটা ছিঁড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে কি, প্রত্যেকদিন যখন তুমি একটু একটু করে লাফাচ্ছ, ট্র্যাম্পোলিনটা তোমার যদিও মনে হচ্ছে তার আগের অবস্থায় ফেরত আসছে, কিন্তু অ্যাকচুয়ালি আসে না, কিছুটা হলেও তো কমছে জিনিসটা। হ্যাঁ ঠিক আছে, খানিকটা হলেও সে নিচের দিকে নেমে থাকে। ঠিক সেইভাবে ভাবো, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লোটাকে আমরা জানি, সেই কারেন্ট ফ্লোটা অ্যাকচুয়ালি হয় কিভাবে? যখন একদিকে ইলেকট্রিক স্ট্রেস অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, একটা ইলেকট্রন তার পাশের ইলেকট্রনকে একটা ধাক্কা দেয় খালি, ঠিক আছে, এবং ডিউ টু কোলিশন সেই এনার্জিটা ট্রান্সফার হয়ে যায় তাড়াতাড়ি। মানে ধরো একে অন্যকে ঠেলতে ঠেলতে একদম লাস্টের যে ইলেকট্রনটা আছে, ধরো এখানে যে লাস্টের ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা এদিকে ধরো মুভ করলো খানিকটা, ঠিক আছে। তো এই যে ঘটনাটা ঘটলো, এখানে এনার্জিটা ট্রান্সফার হলো, কিন্তু সেই যে ইলেকট্রনটা তুমি প্রথমে একদম শুরুর দিকে, ধরো এই পয়েন্টে যে ইলেকট্রনটা ছিল, তুমি ওকে যে ফর এক্সাম্পল স্ট্রেস অ্যাপ্লাই করেছিলে, ঠিক আছে, তার কি মোশন হলো খুব বেশি? না, সামান্য হলো। তার সামান্য মোশন হলো, বাট এনার্জি তো ট্রান্সফার হয়ে গেল। এনার্জি ট্রান্সফার হয়ে গেছে। তো ইলেকট্রনের এই যে ভেলোসিটি, এই ভেলোসিটিকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। ইলেকট্রনের নিজস্ব এই মোশন, এই মোশনটাকে বলা হয় ড্রিফট ভেলোসিটি। এখানে দুটো ব্যাপার আছে, ইলেকট্রনের সেলফ মোশন, মানে ইলেকট্রন নিজে কতটা মুভ করছে, ট্র্যাম্পোলিনটা নিজে থেকে কতটুকু নিচের দিকে নামলো, আর একটা এনার্জিটা ফ্লো হয়ে যাচ্ছে, মানে তুমি ঝাঁপ দিলে, ঝাঁপ দেওয়ার পর তুমি কতটা লাফালে, ওটা হচ্ছে এনার্জি ফ্লোটা, ঠিক আছে। ট্র্যাম্পোলিনের জন্য তোমার লাফানোটা হচ্ছে এনার্জি ফ্লো, আর ট্র্যাম্পোলিনটা নিজে কতটুকু নিচের দিকে নামলো ন্যানোমিটারে, ঠিক আছে, সেটা হচ্ছে ইলেকট্রনের নিজস্ব মোশন, ঠিক আছে। তো ওটাই হচ্ছে আমার কাছে ড্রিফট ভেলোসিটি। In any electric circuit, the flow of electron constitutes
ফ্লো অফ ইলেকট্রনের জন্য কি হয়? ইলেকট্রিক কারেন্ট। কারেন্ট এইবার রেজিস্ট্যান্স দিয়ে কোশ্চেন, ভোল্টেজ হয়ে যাচ্ছে কারেন্ট হয়ে যাচ্ছে বা রেজিস্ট্যান্স। দেখো the resistance seen from a terminal A and B device whose characteristics is shown in the figure. তার characteristics দেওয়া আছে এখানে, বলেছে এই characteristicsটা অনুযায়ী কি হওয়া উচিত রেজিস্ট্যান্স এর ভ্যালু? হ্যাঁ 5 ওহম হবে 20 মাইনাস 0 মাইনাস মাইনাস অফ মাইনাস 4 5 ওহম একটা অ্যানসার আসছে। ফাইভ ওহম একটা অ্যানসার আসছে। মাইনাস 5 ওহম হবে কি স্যার? স্যার 5 ওহম একটা অ্যানসার আসছে। আর কেউ? বলো। দেখো এই যে কার্ভটা আছে, এই কার্ভের একটা স্লোপ আছে, এই স্লোপটা কত হবে বলো? ওই m tan থিটা। এমটা বার করতে হবে, স্লোপটা বার করতে হবে, স্লোপটা কত হবে বলো? 0 মাইনাস অফ মাইনাস 4 আর উপরে হবে 20, তাহলে 20/4 ইকুয়ালস টু 5। হ্যাঁ 20 ডিভাইডেড বাই 20 মাইনাস 0 ডিভাইডেড বাই 0 মাইনাস অফ মাইনাস 4, 5 ওহম অ্যানসার হবে। এই কার্ভের স্লোপটা তোমায় বার করতে হবে, ঠিক আছে? এই কার্ভের স্লোপটা তোমায় বার করতে হবে। দিস ইজ দি স্লোপ অফ দ্য কার্ভ। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে একটা সম্পর্ক y ইকুয়াল টু mx প্লাস c। যে সম্পর্ক অনুযায়ী এইটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এই স্ট্রেট লাইনের এইটা হচ্ছে c, আর এই লাইনের যে স্লোপটা আছে সেটা হচ্ছে m, ঠিক আছে? যে কোনো দুটো পয়েন্টের মাঝখানে যদি আমাকে স্লোপ বার করতে হয় তাহলে কি করে বার করবো? ধরো এই পয়েন্টটা হচ্ছে কত, ধরো নাও দিস ইজ x1 y1, দিস ইজ x2 y2, তাহলে হোয়াট ইজ m? m is equal to y2 minus y1 by x2 minus x1, ঠিক আছে? এইটা করলে আমরা স্লোপটা পাবো, স্লোপ অফ দ্য কার্ভকে পাওয়া যাবে। এবার প্রশ্ন হচ্ছে তোমাকে বুঝতে হবে এই যে ছবিটা দিয়েছে, এই ছবিটা এত ক্রিটিক্যাল দিয়েছে যে অ্যাকচুয়ালি তোমায় বুঝতে হবে যে এইটা হবে x আর এইটা হবে y, ঠিক আছে? এইটা হবে x আর এইটা হবে y। স্যার আপনি কি করে বললেন যে এইটা x আর এটা y হবে? তার কারণ হচ্ছে বুঝবে ভালো করে, এখানে একটা প্যারামিটারকে বলা হয় ডিপেন্ডেন্ট প্যারামিটার, একটা প্যারামিটারকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। তোমার বাড়িতে যে ভোল্টেজ সাপ্লাইটা আছে দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট, মানে তোমার বাড়িতে সবসময় 240 ভোল্টই সাপ্লাই আছে। এবার সেই 240 ভোল্টের সাপ্লাই এগেইনস্টে তুমি ধরো আমি এই ডিসপ্লে চালাচ্ছি, টিভি চালাচ্ছি, লাইট চালাচ্ছি, লোডের ভ্যালু যা খুশি তাই হতে পারে। লোড ক্যান বি অফ এনি ভ্যালু, আই ক্যান বি অফ এনি ভ্যালু, বাট ভোল্টেজ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। ভোল্টেজ সবসময় কি থাকবে? ফিক্স থাকবে। ভোল্টেজ কিন্তু কখনো চেঞ্জ হবে না, ভোল্টেজের ভ্যালুটা 240 ভোল্টে ফিক্স থাকবে, দ্যাট ইজ ফিক্সড, ঠিক আছে? তার কোনো অল্টারনেশন হবে না, যেটুকু অল্টারনেশন হবে সেটা অন্য কারণে, বাট মোর অর লেস ভোল্টেজটা ফিক্সই থাকবে। তাহলে ভোল্টেজ হয়ে যাচ্ছে আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, আর এক্স মানে কারেন্ট হয়ে যাচ্ছে আমার কাছে ডিপেন্ডেন্ট প্যারামিটার। তাহলে সেই উপায় তুমি যদি দেখো, দেখো এখানে কি হচ্ছে, x2 minus x1, 0 minus minus 4, দেখো this is my x2, this is my x1, this is my y2, this is my y1। দেখো এই পয়েন্টটাকে তুমি কিভাবে লিখতে পারো? এটা যদি y হয় এটাকে তুমি কি লিখবে? এটাকে তুমি লিখবে x2 y2, তাই তো? এর x2 ভ্যালু কত হবে? x2 ভ্যালু তো 0, আর y2 ভ্যালু কত হবে? y2 ভ্যালু হবে 20, ঠিক আছে? আর এই পয়েন্টটাকে তুমি যদি দেখো, এই পয়েন্টটাকে তুমি কি বলবে? এই পয়েন্টটাকে তুমি বলবে x1 y1, আর এই সরি এই পয়েন্টটাকে তুমি কি বলবে? এই পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টটাকে তুমি বলবে x1 y1, আর এইটাকে তুমি বলবে x2 y2,
ঠিক আছে? কি বলছি, সরি, স্যার ওটা 0 0 হবে। এই পয়েন্টটাকে আমি বলবো x1 y1, ঠিক আছে? তাহলে এইটাকে তুমি যদি এক্সপ্লেন করতে চাও তাহলে কি করে এক্সপ্লেন করবে? এইটা হচ্ছে -4,0 দিয়ে তুমি এক্সপ্লেন করবে। এই পয়েন্টটাকে বোঝাতে গেলে তুমি কি বলবে? -4,0। তাহলে ওই জন্য আমি এটা লিখেছি y2 - y1 20 - 0 by x2 - x1 0 - -4, that is equal to 5 ohm. That is equal to my y2 - y1 by x2 - x1, that is slope. আমাকে এখানে বুঝতে হবে যে কারেন্ট ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট প্যারামিটার। ডিপেন্ডেন্ট প্যারামিটারকে সবসময় x অ্যাক্সিসে রাখতে হবে। ডিপেন্ডেন্ট প্যারামিটারকে কখনো আমি y অ্যাক্সিসে রাখতে পারবো না। y অ্যাক্সিসে সবসময় ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটারটা থাকে। y অ্যাক্সিসে সবসময় থাকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, যাকে চেঞ্জ করা যায় না, ঠিক আছে? আর এইখানে x অ্যাক্সিসে যে থাকে তাকে বলে ডিপেন্ডেন্ট প্যারামিটার, ঠিক আছে? তার মানে এইখানে যে ছবিটাতে x আর y অ্যাক্সিসটা উল্টো করে দিয়েছে, সেটা যে বুঝতে পারবে না সে এই ফর্মুলাটাকে ভুল বার করবে রেজাল্টটা, ঠিক আছে? এবার বলো, বুঝতে পারলে? কোশ্চেনটা ভালো ছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো এটা এসএসসি যে PYQ না? ইয়েস ইয়েস ব্রাদার, আমি তোমাদের যা কোশ্চেন করাচ্ছি সব PYQ করাচ্ছি, এবং তার যে কমপ্লেক্সিটিটা সেটা যেই লেভেলেই আছে। আমি তোমাদের ভুলভাল কোশ্চেন করাবো না, এগুলো সব তোমার ওই PYQ কোশ্চেনই, বিভিন্ন পরীক্ষার PYQ কোশ্চেন, যেগুলো আমার মনে হয়েছে যে যার মধ্যে কনসেপচুয়াল ক্ল্যারিটি আছে, নতুন কনসেপ্টের কোশ্চেন আছে, সেইগুলো আমি দিয়েছি। তাহলে আমাকে সবার আগে আইডিয়া করতে হবে কি হোয়াট ইজ এ ডিপেন্ডেন্ট প্যারামিটার এন্ড হোয়াট ইজ এ ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার। এটাকে যদিও দেখে মনে হচ্ছে যে এটা তো y অ্যাক্সিস, উপর দিকে তো y অ্যাক্সিস থাকে, ঠিক আছে? আচ্ছা বাকিটা বলো, নতুন লোকজন বলো, নতুন লোকজন যারা জয়েন করছো। এটা -4,0 লিখলাম, কিছু বললে না তো তোমরা? কেন লিখলাম? কারণ এটা তো x অ্যাক্সিস, এইটা হচ্ছে x অ্যাক্সিস হলে এটা -x হবে, তাই না? এটা y হলে এটা -y হবে, তাই তো? কারণ অ্যাকচুয়ালি ছবিটা কিরকম হওয়া উচিত? অ্যাকচুয়ালি ছবিটা এদিকে যদি x থাকে, এদিকে যদি y থাকে, এদিকে যদি -x থাকে, এদিকে যদি -y থাকে, তার মানে ভাবো এই ছবিটা ওরা কিরকম ভাবে দিয়েছে। ভাবো এই ছবিটা ওরা কিরকম ভাবে দিয়েছে, তার মানে ওরা ছবিটা দিয়েছে এইরকম। হ্যাঁ দেখো, এইটাকে বলেছে 20 আর এইটাকে বলেছে -4। কিচ্ছু করেনি, ছবিটাকে খালি শুইয়ে দিয়েছে, ঠিক আছে? খালি রোটেট করে শুইয়ে ছবিটা দিয়েছে। এবার বার কর কার কত ক্ষমতা আছে, কার কত কনসেপ্ট আছে, লাগা অঙ্ক কর। নেক্সট নেক্সট বলো। হ্যালো স্যার, বলছি স্যার কারেন্টটা আপনি ইন্ডিপেন্ডেন্ট বললেন আর ভোল্টেজটা ডিপেন্ডেন্ট বললেন আবার না? উল্টো উল্টো ভোল্টেজটা উল্টোটা, ভোল্টেজটা ইন্ডিপেন্ডেন্ট আর কারেন্টটা হচ্ছে ডিপেন্ডেন্ট। শোনো, তুমি কি চাকরি করো? না। তুমি চাকরি করো? না। হ্যাঁ না করো না। তোমার কোর্সের ফিটা কে পে করেছে? তোমার বাবা বা মা করেছে তো? বলো না, ইয়ার কি পাচ্ছি না, বলো করেছে তো? বাবা অথবা মা কে দিয়েছে? দিয়েছে তো? যদি না দিন তুমি জয়েন করতে পারতে না? জয়েন করতে পারতে না, তার মানে তুমি হয়ে গেলে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? কার উপর? তোমার বাবা আর মায়ের উপর। তুমি হয়ে গেলে ডিপেন্ডেন্ট তোমার বাবা আর মায়ের উপর, তাই তো? ঠিক সেইভাবে ভোল্টেজ দেখো সবসময় ফিক্স থাকে, ভোল্টেজ কখনো অল্টার করে না। কারেন্ট কে সেই অনুযায়ী অল্টার করে বেসড অন ডিভাইস। তোমার বাবা মা একজনই, মানে তোমার বাবা মা যে টাকাটা দিয়েছেন সেটা ফিক্সড, তার মধ্যে কোনো অল্টারেশন নেই, তার মধ্যে কোনো চেঞ্জ নেই। এবার তুমি কোথায় মানে ভোল্টেজটা আমার অলওয়েজ ফিক্স থাকছে, তার জন্য ওটাই ইন্ডিপেন্ডেন্ট। আর কারেন্টটা ভ্যারি করছে, তার জন্য ওটাই ইন্ডিপেন্ডেন্ট। ইয়েস,
সব সমান করে রাখতে হবে, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। বুঝলাম। আমি চাইলেই কিন্তু প্রথমে থিওরি দিয়ে শুরু করতে পারতাম, ঠিক আছে, কিন্তু যেহেতু তোমরা একটু পড়াশোনা করেছো এইটুকু ধরে নিয়ে আমি এটাকে প্রথমে কোশ্চেন দিয়ে শুরু করি। তোমাদের সকলকে আমি একটা জিনিস বলবো, যখন তোমরা ডিপ্লোমা করেছো তখন তোমরা একভাবে পড়াশোনা করেছো, প্রথমে থিওরি করেছো তারপর কোশ্চেন করেছো, তাই তো? সরকারি চাকরির পরীক্ষা ঠিক উল্টো, তোমাকে কোশ্চেন পেপার থেকে ভাবতে হবে, বা কোশ্চেন পেপার দেখে চিন্তা করে ডিসাইড করতে হবে যে কোন কোশ্চেনটা পরীক্ষায় আসতে পারে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কোশ্চেন পেপার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান থিওরি বুক, থিওরি স্টাডি। তুমি এন্ডলেস অ্যামাউন্ট অফ থিওরি স্টাডি করতে পারো, কিন্তু তোমার কাছে যদি সেই ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো না থাকে যে কোন কোশ্চেনটা পরীক্ষায় আসছে, তাহলে তুমি কিছুই করতে পারো না। ওই জন্য ম্যাক্সিমাম ছেলে ফেলিওর কেন হয় না? তারা গভর্নমেন্ট জবের পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার কোশ্চেন না করে শুধু থিওরি পড়তে থাকে। থিওরি ইজ ইনফাইনাইট, আসমুদ্র হিমাচল। থিওরি পড়ে কোনোদিন গভর্নমেন্ট জব ক্লিয়ার করা যায় না। গভর্নমেন্ট জব ক্লিয়ার করতে গেলে কোশ্চেনকে খুব ভালো করে চিনতে হয়, কোশ্চেনকে খুব ভালো করে বুঝতে হয়, ঠিক আছে? হ্যাঁ, তার জন্য কিছুটা ব্যাকগ্রাউন্ড দরকার পড়ে, কিছুটা পড়াশোনা দরকার পড়ে, বাট মেইনলি কোশ্চেনের উপর ডিপেন্ড করে কিন্তু সরকারি চাকরির সিলেকশনটা হয়। যারা কোশ্চেন থেকে থিওরি পড়ে তাদের কিন্তু সিলেকশন খুব তাড়াতাড়ি আসে, ঠিক আছে? আমাদের একজন স্যার বলতেন, যাদবপুরের স্যার, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট স্যার পড়াতেন, উনি বারবার এই কথাটা বলছেন যে কোশ্চেন ইজ মোর ইম্পর্টেন্ট, অ্যান্সার ইজ নট, ঠিক আছে? আমরা স্যারকে ঠাট্টা করে বলতাম, স্যার তাহলে পরীক্ষার খাতায় আমরা কোশ্চেনটাই লিখে দিয়ে আসি, অ্যান্সার লিখবো না। তো তখন আমি স্যারের যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টের মিনিংটা বুঝতে পারি। উনি বলছেন কোশ্চেন ইজ মোর ইম্পর্টেন্ট, অ্যান্সার ইজ নট, ঠিক আছে? অ্যান্সার ইজ নট, ঠিক আছে? তার মানে হচ্ছে তুমি যদি কোশ্চেনটা চেনো তবেই তার অ্যান্সারটা করতে পারবে। তুমি কোন কোশ্চেনের অ্যান্সার করতে পারো? যে কোশ্চেনটা তোমার জানা থাকে। ওই জন্য কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, তার অ্যান্সার দেওয়াটা নয়। এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা বেশি ইম্পর্টেন্ট, তার অ্যান্সার বার করাটা নয়। কিন্তু তুমি এই কোশ্চেনের কনসেপ্টটা যদি বোঝো তাহলেই এই অ্যান্সারটা বার করতে পারবে। কোশ্চেনের কনসেপ্ট যদি না বোঝো তাহলে অ্যান্সার বার করতে কি করে? ওই জন্য কোশ্চেন আর অ্যান্সারের মধ্যে অ্যান্সারটা ইম্পর্টেন্ট নয়, কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা কলেজ লাইফে, স্টুডেন্ট লাইফে কি করি? মনে করি যে অ্যান্সারটা বেশি ইম্পর্টেন্ট, অ্যান্সারটা নয়, কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। তোমার যদি কনসেপ্টটা থাকে, কোশ্চেনের কনসেপ্টটা কি বলতে চাইছে সেটা যদি তুমি বুঝতে পারো তবেই অ্যান্সারটা করতে পারো, তাই না? নেক্সট এটা দেখো, 2 resistors of 10 ohm and 5 ohm are connected in series, ঠিক আছে? The temperature coefficient of resistance of the first order resistor is this much, second order resistor is this much. What is the effective temperature coefficient of resistance of the combination? Combinationের temperature, effective temperature coefficient of resistance বার করতে হবে। এখানে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে α1 R1 প্লাস α2 R2 বাই R1 প্লাস R2। এইটা হচ্ছে তোমার এফেক্টিভ রেজিস্ট্যান্সের ফর্মুলা, ঠিক আছে? সরি, এফেক্টিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা। α1 R1 প্লাস α2 R2 বাই R1 প্লাস R2, দিস ইজ দি এফেক্টিভ রেজিস্ট্যান্স, এফেক্টিভ কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা, ঠিক আছে? এই ভ্যালুটা পুট করো, অ্যানসার পেয়ে যাবে। এই যে এফেক্টিভ কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা, বুঝতে পারলে কি বলতে চাইছি? পারবো, গুণ করো, পারবো। কত হবে বলো? আমি খালি দেখবো আজকে শেষ পর্যন্ত কতক্ষণ থাকে আমার সাথে, কতজন আমার সঙ্গে থাকে শেষ পর্যন্ত। এখনো পর্যন্ত অ্যাটেন্ডেন্স ঠিক আছে, শেষ পর্যন্ত আমার সঙ্গে কতজন থাকে সেটা আমি দেখবো। ঠিক আছে, কত আসছে অ্যান্সারটা? করো 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 করো, বলো হয়তো বল, কত হচ্ছে? অপশন এ।
Option A is correct. Option A is correct. 0.0043. Next. Resistance of a color code given দেওয়া আছে মনে আছে পিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার গোল্ডেন সিলভার পিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার গোল্ডেন সিলভার black brown red orange yellow gray red or green good boy green ঠিক আছে তারপরে good boy very good worker ঠিক আছে দিতে ভালে ফর গ্রে ঠিক আছে ওয়ার্কারে হোয়াইট গোল্ডেন সিলভার তাহলে এখানে দেখো প্রথমটা কি আছে প্রথমটা বলেছে গ্রে আছে গ্রে মানে হচ্ছে এইখান থেকে এরকম শুরু করতে হবে 0 1 2 3 4 5 5 6 7 8 তাই তো এটা হচ্ছে ফার্স্ট কালারটা হচ্ছে এইভাবে চুজ করতে হবে ঠিক আছে এটা 9 পর্যন্ত যাবে ঠিক আছে তাহলে 8 হয়ে গেল তারপর একটা কত আছে রেড আছে ডি হবে 8.2 মেগাওয়াট প্লাস মানে 10%। সেকেন্ড রেড আছে তার মানে 0 1 2 তারপর রেড হয়ে গেল 8 হয়ে গেল 2 হয়ে গেল 82 হয়ে গেল ঠিক আছে এবার গ্রিন আছে গ্রিন মানে কত 10 টু দি পাওয়ার 5 তাই তো 10 টু দি পাওয়ার 5 আমরা 82 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস 10%। সিলভার 10 নো কালার 20। হ্যাঁ আচ্ছা এখানে কিছু কালার নেই আর গোল্ড 5 কোন কালার সিলভার 20 20% হবে তো নাকি না সিলভার বলেছে তো স্যার সিলভার দেওয়া আছে তো স্যার সিলভার আছে তো 10%। সিলভার আছে 10% নো কালার হলে 20% আর গোল্ড 5%। রেড হলে 2% হ্যাঁ গোল্ডেন হলে 5% ঠিক আছে তাহলে স্যার এইগুলো না লিখে কি করে মনে রাখা যায় বলুন তো হ্যাঁ এইটা পরীক্ষার হলে না লিখে কি করে মানে করা যায় এই পরীক্ষার হলে একটা কোশ্চেন করা যায় সবগুলো লিখে লিখে করতে হয় কোনো রাস্তা নেই নো ওয়ে এটাকে এইভাবেই মনে রাখতে হবে বিবি রয় গুড বয় গোল্ডেন এই বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার গোল্ডেন সিলভার ঠিক আছে আর মনে রাখতে হবে যে প্রথমে গ্রিন আসে পরে গ্রে আসে আগে গ্রিন তারপরে গ্রে হ্যাঁ এইটা কনফিউশন তৈরি করে প্রথমে কালারফুল তারপরে কালারলেস মানে ওই হোয়াইটের কাছাকাছি গ্রে থাকবে ঠিক আছে হোয়াইটের কাছাকাছি গ্রে থাকবে দেখো এটা হচ্ছে হোয়াইট তো হোয়াইটের কাছে গ্রে আছে কিছু উপায় নেই ভাই 8.2 মেগাওয়াট ইজ দ্য কারেক্ট অপশন 8.2 megaohm is the correct option. Next. 47. 0 1 2 3 4 ইয়েলো হয়ে গেল 7 মানে ভায়োলেট হয়ে গেল একটা নেই এই হবে স্যার ইয়েলো ভায়োলেট ব্ল্যাক ঠিক আছে এখানে আবার অনেক কিছু দিয়েছে রে 0.5% বলেছে গ্রিন ফিল্ড এইগুলো তো আমি জানতাম না আমি খালি এই দুটো মুখস্থ রেখেছি ঠিক আছে রেডটা মুখস্থ আছে আমার 2% গোল্ডেন মনে আছে 5% সিলভার মনে আছে 10% আর নো কালার থাকলে 20% ঠিক আছে ব্রাউন এই কটা মনে রাখলে মোটামুটি আমাদের হয়ে যাবে এখানে একটা ফার্স্ট কালার সেকেন্ড কালার বলে বিষয় আছে ঠিক আছে ফার্স্ট কালারের জন্য যা ভ্যালু হয় সেকেন্ড কালারের জন্য সেম ভ্যালু হয় 0 থেকে 9 পর্যন্ত টার্ম দেওয়া ঠিক আছে তো এইখানে আমি টোটাল 20টা কোশ্চেন তোমাদের পড়াবো তাহলে 75টা কোশ্চেন আছে there are 75 such questions এটা তোমরা বাড়িতে ট্রাই করবে ঠিক আছে এই পর্যন্ত হয়ে গেল এর পরের কোশ্চেন গুলো বাড়িতে চেষ্টা করো ঠিক আছে তো এই পর্যন্ত সেভ করে রাখো নেক্সট চলে আসছি আমাদের থিওরিটিক্যাল পড়াশোনা
এইখানে দেখো অনেক কিছু গল্প লেখা আছে, অনেক কিছু গল্প লেখা আছে। সেই গল্পগুলোকে মোটামুটি সব কাজেই ফেল থাকে, ওটাও একটু শোনো, ভালো লাগবে। আচ্ছা, গল্প শুরু করার আগে বেসিক ইলেকট্রিক্যালের এই ক্লাসটা ডিসকাশন হয়ে গেছে, এটা মোটামুটি আমরা জানি, ঠিক আছে। এটা নিয়ে পরে তোমাদের কোনো করে দেবো। এইটা তোমাদের সিলেবাসটা ছিল। আর রেফারেন্স বুক, দেখো তোমরা অনেকে রেফারেন্স বুক হয়তো সার্চ করতে পারো, খুঁজতে পারো, এতগুলো রেফারেন্স বই রয়েছে, তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই পড়বে, ঠিক আছে। এটা মোটামুটি একটা রেফারেন্সের মধ্যে আমরা তোমাদের দিয়েছি, যেটা খুশি সেটা, যে কোনো একটা বই তোমাদের থাকলেই হবে। যদি বলো যে সব থেকে ভালো কোনটা থাকলে হয়, তাহলে এটা আলেকজান্ডার সাদিক, এই বইটা থাকলে ভালো হয়। তাহলে আমাদের সার্কিট থিওরি সিলেবাসের মধ্যে মোটামুটি আমরা কি করবো, মোটামুটি আমরা এখানে 12টা মতো চ্যাপ্টারের নাম দেওয়া আছে, মোটামুটি 12টা চ্যাপ্টারই আমরা আপাতত পড়বো, যেহেতু আমাদের হাতে কোনো সিলেবাস নেই, ওই জন্য আমরা এই পুরোটাই পড়বো। প্রথমে বেশ কিছু বেসিক পয়েন্ট এখানে ডিসকাশন করা আছে। ফার্স্টে ডিসকাশন করা আছে যে সার্কিট এলিমেন্ট কাকে বলে, সার্কিট এলিমেন্ট কোন জিনিসগুলোকে বলে, এবং তার আগেও যেটা ডিসকাশন করা আছে যে হোয়াট ইজ এ সার্কিট এন্ড হোয়াট ইজ এ নেটওয়ার্ক, সেই সম্বন্ধে প্রথমে ডিসকাশন করা আছে। এখানে একটা ডায়াগ্রাম ছিল, ডায়াগ্রামটা কোথায় গেল? আচ্ছা, এই দেখো, এই ডায়াগ্রামটা দেখো। যদি কোন সিস্টেমের, ধরো এখানে আমি একটা ব্লক ডায়াগ্রাম দেখিয়েছি, ঠিক আছে, মাঝখানে একটা সিস্টেম বা নেটওয়ার্ক দেখানো আছে, আর একদিকে ইনপুট আছে, একদিকে আউটপুট আছে, ঠিক আছে। বলছে কোন সিস্টেমের যদি ইনপুটটা নোন থাকে আর সিস্টেম ইটসেলফ ইজ নোন, দেন আউটপুটটা যদি আননোন থেকে থাকে, সেই পদ্ধতিটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যানালাইসিস। এটা কি ব্যাপার? এটা ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তোমার বাড়িতে একটা পুরোনো ভোল্টেজ রেগুলেটর আছে, তো যেহেতু ভোল্টেজ রেগুলেটরটা পুরোনো, সেটা ভালো আছে কি খারাপ আছে তোমার জানা নেই, ঠিক আছে। তার মানে তুমি সিস্টেমটা কি জানো, ভোল্টেজ রেগুলেটর, তাতে ইনপুট কি দিতে হয় তুমি জানো, বাড়িতে 240 ভোল্ট সাপ্লাই দিলেই হবে। কিন্তু তোমার ডিভাইসটা, তোমার যে সিস্টেমটা রয়েছে, তার আউটপুটটা কিরকম আসবে তোমার কাছে জানা নেই। মানে রেগুলেটরটা ভালো আছে না খারাপ আছে, ভোল্টেজ রেগুলেটরটা ভালো আছে না খারাপ আছে, তোমার কাছে ক্লিয়ার নেই, তোমার কাছে আইডিয়াটা নেই, ঠিক আছে। তো এই ধরনের যে ঘটনাটা তুমি করবে, সাপ্লাই দিয়ে তো চেক করবে, এই সাপ্লাই দিয়ে চেক করা বিষয়টাকে বলা হয় নেটওয়ার্ক অ্যানালিসিস। সাপ্লাই দিয়ে চেক করা বিষয়টাকে বলা হয় নেটওয়ার্ক অ্যানালিসিস। আরো একটা জিনিস হয়, যেটাকে বলা হয় নেটওয়ার্ক সিনথেসিস, ঠিক আছে। নেটওয়ার্ক সিনথেসিস মানে কি, ধরো এই যে রিসেন্ট প্লেন দুর্ঘটনাটা ঘটেছে, দেখবে প্লেন দুর্ঘটনার মধ্যে দুটো ব্ল্যাক বক্সের জন্য ওরা ডেটা রিট্রিভ করার চেষ্টা করছে। মানে কি, ওর ভেতরে এমন একটা সিস্টেম রয়েছে যে সিস্টেমটার মধ্যে কি ইনপুট গেছে সেটা আমার জানা আছে, কি ইনপুট গেছে সেটা আমার জানা আছে, কি আউটপুট গেছে সেটা আমার জানা আছে, কিন্তু সিস্টেমটা কি আছে সেটা আমার জানা নেই। ওটাকে আমি শুধু ব্ল্যাক বক্স হিসেবেই বলি, ঠিক আছে। ব্ল্যাক বক্স অ্যাকচুয়ালি কি করে, ইনপুট ডেটাটাকে রিসিভ করে আর আউটপুট ডেটাটাকে সে দেয়, কিন্তু বাক্সের ভেতরে কি আছে সেই ইনফরমেশনটা আমাদের কাছে হিডেন, ঠিক আছে। তার মানে যদি সোর্স অর দ্য সিস্টেম ইটসেলফ ইজ হিডেন, এই ধরনের কেসকে আমরা বলবো দ্য সিস্টেম নেটওয়ার্ক সিনথেসিস, ঠিক আছে। এবার সার্কিট আর নেটওয়ার্কের মধ্যে কি ফারাক আছে সেটা একটু দেখে নিই। সার্কিট আর নেটওয়ার্কের মধ্যে ফারাক হচ্ছে একটাই, when there is physical connection, ঠিক আছে। when there is physical connection মানে তার দিয়ে ধরো কানেকশন করা আছে, ফিজিক্যাল কানেকশন থাকলে সেটাকে আমরা বলবো ইলেকট্রিক সার্কিট। আর যদি কোনো ফিজিক্যাল কানেকশন না থাকে তখন তাকে বলবো ইলেকট্রিক নেটওয়ার্ক, ঠিক আছে। তাহলে যে কোনো ইলেকট্রিক সার্কিটের মধ্যে কি থাকবে, একটা ইলেকট্রিক্যাল ওয়্যার কানেকশন থাকবে। নেটওয়ার্কের মধ্যে ইলেকট্রিক্যাল ওয়্যার কানেকশন নাও থাকতে পারে। ফর এক্সাম্পল, আমার যে এই যে রিমোটটা আছে, এই রিমোটটা দিয়ে আমি এই ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারি, এই ক্যামেরাটা ডান দিক বাম দিক করতে পারি, ঠিক আছে। তাহলে এই রিমোটটার সঙ্গে ওর তো কোনো ফিজিক্যাল কানেকশন নেই, তাহলে একটা ওয়্যারলেস কানেকশন রয়েছে, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। দিস ইজ এন এক্সাম্পল অফ নেটওয়ার্ক। কারণ সার্কিটটা কমপ্লিট হচ্ছে, ওই জন্যই তো ডিভাইসটা অপারেট করতে পারছে, কিন্তু এর মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন নেই। কিন্তু সেই জায়গায় তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এখানে একটা
এই ডিভাইসটার সাথে আমার ল্যাপটপটা কানেক্টেড আছে ভায়া ওয়্যার, ঠিক আছে। ফিজিক্যালি এই কেবলটা আমাকে এই যে ডিভাইসটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ডিসপ্লেটা তোমার কাছে দিয়ে পুট হচ্ছে, ঠিক আছে, বিকজ অফ দিস ওয়্যারের থ্রু দিয়ে পসিবল হচ্ছে। যেমন আগেকার দিনের যুগে যে টেলিফোন ছিল সেটা হচ্ছে এ ক্লাসিক এক্সাম্পল অফ সার্কিট, আর এখনকার দিনের যে তোমার টেলিফোনটা আছে সেটা হচ্ছে ক্লাসিক এক্সাম্পল অফ নেটওয়ার্ক, ঠিক আছে। তো সেটা এখানে লেখা আছে, ঠিক আছে। হোয়াট ইজ এ ইলেকট্রিক সার্কিট এন্ড হোয়াট ইজ এ নেটওয়ার্ক। এক্সাইটেশন আর রেসপন্স। এক্সাইটেশন মানে হচ্ছে কোনো সিস্টেমের ইনপুটকে বোঝানো হয়, কোন সিস্টেমে কোনটা ইনপুট যাচ্ছে সেটাকে বলা হয় এক্সাইটেশন হিসেবে, ইনপুট অর এক্সাইটেশন। আর সিস্টেম থেকে যেটা আউটপুট পাওয়া যায় সেটাকে বলা হয় রেসপন্স। সেখান থেকে কি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে। নেক্সট দেখো, প্রথমে আমরা ডিফাইন করছি ফার্স্ট সার্কিট ভ্যারিয়েবল হচ্ছে কারেন্ট। আমরা কারেন্ট বললাম, ঠিক আছে। কারেন্ট আমরা কিভাবে করছি দেখো, হচ্ছে ইট ইজ দ্য বেসিক কোয়ান্টিটি অফ ইলেকট্রিক সার্কিট, ঠিক আছে। ইলেকট্রিক সার্কিটের বেসিক কোয়ান্টিটি কোনটা? ইলেকট্রিক সার্কিটের বেসিক কোয়ান্টিটি হচ্ছে চার্জ। চার্জকে আমরা বলে থাকি চার্জ ইজ দি বেসিক কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। ইট ইজ দ্য ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ অ্যাটমিক পার্টিকেলস, ঠিক আছে। একটা অ্যাটমিক পার্টিকেলের ইলেকট্রিক্যাল প্রপার্টি হিসেবে চার্জকে আমরা ডিফাইন করে থাকি, ঠিক আছে। মানে ধরো কোনো একটা এলিমেন্ট থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে তাকে কি বলি? ইলেকট্রিক্যাল পজিটিভলি চার্জ আর নেগেটিভলি চার্জ। যদি ইলেকট্রন রিমুভ হয় পজিটিভলি চার্জ, কি বলি? ইলেকট্রন রিমুভ হলে পজিটিভলি চার্জ, সেটাকে বলা হয় হোল। ইলেকট্রন যদি বেরিয়ে যায়, ইলেকট্রন যদি রিমুভ হয় তাহলে সেই অ্যাটমটা কি হয়? পজিটিভলি চার্জ হয়, তাই তো? পজিটিভলি চার্জ। আর যদি ইলেকট্রন কারোর মধ্যে গিয়ে অ্যাড হয়, তখন ইলেকট্রনটা কোথায় এসে অ্যাড হলো? নেগেটিভলি চার্জ। তখন সেটাকে অ্যাটমটাকে আমি বলবো নেগেটিভলি চার্জ, তাই তো? কোন অ্যাটমের মধ্যে যখন ইলেকট্রন এসে অ্যাড হচ্ছে সেটাকে বলছি নেগেটিভলি চার্জ অ্যাটম, যখন ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তখন তাকে বলছি পজিটিভলি চার্জ অ্যাটম। সিমিলারলি ওই আমরা যে NaCl এর এক্সাম্পলটা করেছিলাম, Na+ Cl-, ঠিক আছে, Na+ আর Cl-, তার মানে কি? তার মানে হচ্ছে Na তার একটা ইলেকট্রন রিলিজ করছে আর Cl বা ক্লোরিন একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তাই তো? Na টা পজিটিভলি চার্জ হচ্ছে আর ক্লোরিনটা নেগেটিভলি চার্জ হচ্ছে। তার মানে স্যার এগুলো কি লিখবো এখন? কিছু লেখার দরকার নেই। ওকে, কিছু লেখার দরকার নেই, আমি কি লিখছি নাকি তোমার লিখো। The net flow of charge or the rate of change of charge across any cross-sectional area of the conductor in a definite path is called as current. Net flow of charge কি আমরা কি বলে থাকি? The net flow of charge or the rate of change of charge across any cross-sectional area is called as current. Current এর দেখো দুটো পয়েন্ট অফ ভিউ আছে, একটা হচ্ছে স্ট্যাটিক পয়েন্ট অফ ভিউ, একটা হচ্ছে ডাইনামিক পয়েন্ট অফ ভিউ। ডাইনামিক ইকুয়েশন মানে হচ্ছে যেখানে আমি dq/dt বলছি, dq/dt মানে হচ্ছে there is a change in charge, amount of charge। ধরো কোনো একটা সার্কিটের মধ্যে চার্জ ঢুকছে আর বেরোচ্ছে এবং সেই চার্জটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, ভ্যারি করছে, তখন যে ইকুয়েশনটা দরকার পড়ে তখন তাকে আমরা বলি ডাইনামিক ইকুয়েশন। যেমন সাইনোসয়েড বা এসি সিগন্যালের ক্ষেত্রে আমাকে সবসময় ডাইনামিক ইকুয়েশন নিয়ে চলতে হবে, যেখানে কারেন্টটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, চার্জ কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। ডিসি সিস্টেমের ক্ষেত্রে কারেন্ট সবসময় ফিক্স থাকে, চার্জের ফ্লোটা সবসময় কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে স্ট্যাটিক ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার আর চার্জের ইউনিট হচ্ছে কি কুলম্ব, ঠিক আছে। কারেন্টের অনেকগুলো টাইপ হয়, ঠিক আছে। কারেন্ট যখন কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করে সেটাকে আমরা বলি ড্রিফট কারেন্ট। সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্টের ফ্লোটা হয় সেখানে আমি বলে থাকি তিনটে ডিফারেন্স আমরা বলে থাকি। একটাকে বলি ড্রিফট কারেন্ট, একটা মাইক্রোফোনটা কি অন করে রাখছো বারবার, ডিফিউশন কারেন্ট, একটাকে বলা হচ্ছে থার্মোইলেকট্রিক কারেন্ট। ড্রিফট কারেন্ট মানে কি? ধরো একটা কন্ডাক্টর রয়েছে, কন্ডাক্টরের একটা তুমি এক্সটার্নালি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, তাহলে এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লিকেশনের জন্য কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হবে, তো সেই ফ্লো অফ কারেন্টকেই আমরা বলবো ড্রিফট কারেন্ট। তো সিমিলারলি সেমিকন্ডাক্টরের অ্যাক্রসে যদি এই কাজটাকে উপরে থাকে, সেমিকন্ডাক্টরের অ্যাক্রসে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করে তার ফলে কি হবে? তার মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটা হবে,
So due to the application of external voltage, if there is a current flow, তখন তাকে বলা হবে ড্রিফট কারেন্ট হিসাবে। মানে কি রে? হ্যাঁ, সো এইটা হলো আমার কাছে ড্রিফট কারেন্ট, ঠিক আছে। এবার হচ্ছে ডিফিউশন কারেন্ট। ডিফিউশন কারেন্ট মানে কি? ডিফিউশন কারেন্ট মানে হচ্ছে আমরা যখন একটা পি এন জাংশন তৈরি করি তখন জেনারেলি কিরকম ভাবে হয় দেখ, একটা পি টাইপ একটা এন টাইপ সাবস্ট্রেট নেওয়া হয়, ঠিক আছে। এন টাইপ সাবস্ট্রেট দিয়ে পি টাইপ মেটেরিয়াল তার উপর রাখা হয়, দিয়ে তাকে হিট করা হয়। হিট করার জন্য কি হয়, এই পি টাইপ মেটেরিয়ালটা এন টাইপের মধ্যে মিশে যায়। মিশে গিয়ে এইরকম একটা ব্লক বা এইরকম একটা লেয়ার ফরমেশন হয়, ঠিক আছে। এইরকম একটা ব্লক বা এরকম একটা লেয়ার ফরমেশন হয়। তো এইটা হচ্ছে আমার কাছে এন টাইপ সাবস্ট্রেট, এইটা হচ্ছে আমার কাছে পি টাইপ মেটেরিয়াল। তো দুটো যখন একসাথে মিশে যাচ্ছে তখন আমার কাছে এই পি এর জাংশন ফরমেশন হয়। দিস ইজ পি, দিস ইজ এন। ডিউরিং দ্য ফরমেশন অফ জাংশন কি ঘটনা ঘটে? পি এর মধ্যে আমরা জানি হোলের পরিমাণ বেশি আছে, আর এন এর মধ্যে আমরা জানি ইলেকট্রনের পরিমাণ বেশি আছে। তাহলে যেখানে যার ডেনসিটি বেশি সেটা উল্টো দিকে যেতে চাইবে, মানে পি কে থাকা হোলগুলো ইলেকট্রন এন এর দিকে জাম্প করবে, আর এন এ থাকা ইলেকট্রন গুলো পি এর দিকে জাম্প করবে। তার কারণ হচ্ছে কনসেন্ট্রেশন ডিফারেন্স। এক জায়গায় ঘনত্ব বেশি আছে যার, সে কম ঘনত্বের জায়গায় যেতে চাইবে। এই ঘটনাটাই ঘটবে দুদিকে। কি বললাম বুঝতে পারলে? পি তে হোলের ঘনত্ব বেশি, তো কম ঘনত্বের জায়গায় যেতে চাইবে এন এর দিকে। এন এর মধ্যে ইলেকট্রনের ঘনত্ব বেশি, ওই জন্য পি এর দিকে যেতে চাইবে ইলেকট্রন গুলো। এর ফলে কি হবে? এর ফলে there will be a current flow. At the instant of formation of p-n junction, there will be a current flow due to this diffusion. Diffusion মানে হচ্ছে ব্যাকবোন। ধরো তুমি ঘরের মধ্যে ধূপ লাগিয়েছো, ধূপটা তো ঘরের একটা কোণে লাগিয়েছো, কিন্তু ধূপের গন্ধ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এইটাকেই আমরা বলে থাকি ব্যাকবোন, ঠিক আছে। মানে ইন্ট্রিনসিক রিজন। ইন্ট্রিনসিক মানে যখন একটা ফর্মুলেশন হচ্ছে, যখন তুমি পি-এন জাংশনটা ফর্ম করছো, সেই সময় ইলেকট্রন এবং হোলের নিজস্ব ডিউ টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এর মোশনটা হয়, তার ফলে যে কারেন্ট ফ্লো হয় তাকে বলা হয় ডিফিউশন কারেন্ট। এটা কেন হচ্ছে? বিকজ অফ ডিফারেন্স ইন চার্জ কনসেন্ট্রেশন। চার্জ কনসেন্ট্রেশনের ডিফারেন্সের জন্য, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে থার্মোইলেকট্রিক কারেন্ট। থার্মোইলেকট্রিক কারেন্ট কি জিনিস? ধরো দুটো মেটেরিয়াল রয়েছে, তোমরা সিরেট এফেক্ট, পেন্টিয়ার এফেক্ট আপাতত পড়েছো আসামি, যেটা বলছে যে এরকম দুটো মেটেরিয়াল ডিসিমিলার মেটেরিয়ালের জয়েন্টে যদি আমি একটা দিকে হিট করি আর একটা দিকে যদি কুল ডাউন করি, তাহলে তার মধ্যে দিয়ে কি হবে? কারেন্ট হবে। সো ডিউ টু দ্য ডিফারেন্স ইন টেম্পারেচারের ডিফারেন্স ক্রিয়েট করলে যে কারেন্টের ফ্লোটা হয় তাকে বলা হয় থার্মোইলেকট্রিক কারেন্ট। এন্ড দ্যাট থার্মোইলেকট্রিক কারেন্ট ফ্লো ক্যান অনলি হ্যাপেন ইন সেমিকন্ডাক্টর। এটা কেবলমাত্র হওয়া সম্ভব কোথায়? সেমিকন্ডাক্টরের মধ্যে। তাহলে সেমিকন্ডাক্টরের মধ্যে তিন রকম কারেন্ট ফ্লো হয়, একটাকে বলা হয় ড্রিফট, একটা বলে ডিফিউশন, একটা বলে থার্মোইলেকট্রিক। ড্রিফট মানে হচ্ছে যখন একটা পি-এন জাংশন নিলাম, এবার সেই পি-এন জাংশনের অ্যাক্রসে আমি একটা এক্সটার্নাল সোর্স কানেকশন করলাম। যখনই এই ভোল্টেজটা 0.6 এর থেকে বেশি হলো, এর মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হওয়া চালু হলো। দিস কারেন্ট ইজ নাথিং বাট মাই ড্রিফট কারেন্ট ডিউ টু দ্য এক্সটার্নাল অ্যাপ্লিকেশন অফ সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে। এক্সটার্নাল যেহেতু আমাকে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হচ্ছে, সেই জন্য এই ঘটনাটা আমাদের হচ্ছে। এবার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, সরি এবার হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে, বা ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক ফিল্ড কাকে বলে? স্যার বলছি যে ডিফিউশনটা আরেকবার বলুন তো। হ্যাঁ, এটা ডিফিউশন কারেন্ট বললেন না? কে বলতে পারবে ডিফিউশন কারেন্টটা? বলো। ডিফিউশন কারেন্টটা হচ্ছে ডিউরিং ফরমেশন অফ পি-এন জাংশন। ইলেকট্রন আমি বলে দিচ্ছি,
ডিউ টু ফর্মেশন ইলেকট্রন আর হোলের রিকম্বিনেশনের জন্য যে কারেন্টটা ফ্লো হচ্ছে বলো স্যার ইলেকট্রন আর হোলের রিকম্বিনেশনের জন্য যে কারেন্টটা ফ্লো হচ্ছে ওটাকেই তো বলছো ডিফিউশন কারেন্ট। হ্যাঁ এইভাবেও বলতে পারো বা তুমি এইভাবেও বলতে পারো যে এন টাইপ মেটেরিয়ালে আমরা জানি ইলেকট্রন বেশি আছে, মানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি আছে, আর পি টাইপ মেটেরিয়ালে হোলের কনসেন্ট্রেশন বেশি আছে। তারপরে যখন তুমি পি এন জাংশন তৈরি করছো তখন কি হচ্ছে, পি টাইপের হোলগুলো এট দ্য ইনস্ট্যান্ট অফ ফর্মেশন অফ জাংশন পি টাইপের হোলগুলো এন এর দিকে জাম্প করছে, আর এন টাইপের ইলেকট্রন গুলো পি টাইপের দিকে জাম্প করছে। ঠিক আছে, তাহলে এর জন্য কি হচ্ছে, ইলেকট্রনের মোশন তৈরি হচ্ছে, হোলের মোশন তৈরি হচ্ছে। হোলের মোশনের দিকে কারেন্টের ফ্লো হয়, আর ইলেকট্রনের মোশনের উল্টো দিকে কারেন্টের ফ্লো হয়। কারণ আলটিমেটলি দেয়ার ইজ এ কারেন্ট ফ্লো উইদিন দিস মেটেরিয়াল, মেটেরিয়ালের মধ্যে নিজস্ব একটা কারেন্ট ফ্লো তৈরি হচ্ছে। এটাকে বলে ডিফিউশন কারেন্ট। এই পর্যন্ত আজকে থাকবে ইলেকট্রিক পোটেনশিয়াল বলতে। ঠিক আছে, the electric field is the region, electric field কাকে বলছে, it is the region up to which the force of attraction and repulsion is experienced by a conductor. সেই রিজিয়ন যে পর্যন্ত ফোর্স অফ অ্যাট্রাকশন অথবা ফোর্স অফ রিপালশনটা এক্সপেরিয়েন্স করে থাকে, ঠিক আছে, সেই রিজিয়নটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে খানিকটা এইভাবে বুঝতে পারো যে এটাকে তুমি এইভাবে আইডেন্টিফাই করতে পারো। ধরো আজকে যদি কোন একটা দুর্ঘটনার জন্য আমাদের পিএম কিছু হয়ে যায়, তার ফলে গোটা জগৎ ইম্প্যাক্ট হবে। যদি সিএম এর কিছু হয়ে যায়, ঠিক আছে, গোটা জগৎ হবে না, আমাদের স্টেটের কিছু লোকজন হবে। যদি কোনো একটা এমএলএ হয় তাহলে কোন একটা রিজিয়নের হবে। যদি কোনো একটা এমপি হয় তাহলে আরো এমএলএ একটু ছোট রিজিয়ন, এমপির আর একটু বড় রিজিয়নের হবে। এরকম করতে করতে তোমার পাড়ার নেতা, ঠিক আছে, পিএম, তাহলে আরো স্মল নাম্বার অফ পিপল এফেক্টেড হবে তার জন্য। এরকম করতে 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 যখন তোমার কাছে আসবে, ঠিক আছে, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তোমার চারপাশে 10-15টা লোক খানিকক্ষণ চোখ বানাবে, তার ঠিক 10 মিনিটের মধ্যে তারা নিজেদের কাজে নেমে পড়বে। ঠিক আছে, দেহটা রাখার পরে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে বডি। ঠিক আছে, 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে তোমাকে নিয়ে ডাক্তার চলে আসবে, দেখে তোমাকে ডিক্লেয়ার করে দেওয়া হবে। ঠিক আছে, তার মোটামুটি 1 ঘন্টার মধ্যে তোমার কাজ সাপড়ে দিয়ে তোমাকে তুলে নিয়ে গিয়ে চুল্লিতে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমাকে বেশিক্ষণ স্টে করবে না, তোমাকে বেশিক্ষণ ফেলে রাখবে না। ঠিক আছে, সো অ্যাজ লং অ্যাজ ইউ আর দেয়ার, মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম। ঠিক আছে, তো ওই জন্য এই ইম্প্যাক্ট, এই যে সার্কেলটা, এই সার্কেলটা বোঝাচ্ছে যে সেই মানুষটার কতটা ইম্প্যাক্ট আছে, মানে তার কতটা বড় ফিল্ড আছে। যার যত বড় ফিল্ড সে তত বেশি পার্সেন্টকে ইম্প্যাক্ট করতে পারে। ঠিক আছে, আর যত যার ফিল্ড ছোট তার জন্য খুব কম এরিয়া বা কম রিজিয়ন এফেক্টেড হবে। ধরো আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কোনো একটা গালাগাল দেয়, ঠিক আছে, সেটা একটা বিশাল বড় নিউজ হয়ে যাবে। কিন্তু ধরো তুমি তোমার বন্ধুদের পাশে একটা ছোট থেকে গালাগাল দিলে, ঠিক আছে, ইট ডাজ নট ম্যাটার। ঠিক আছে, হয়তো সেম কথা পিএম বললে যে গালাগাল হবে, বা তার যে ইম্প্যাক্ট হলো, তুমি বললে তার কোনো ইম্প্যাক্টই হবে। তুমি বলতেই পারো যে ইসরায়েলকে ভারতকে পুরোপুরি সাপোর্ট করা উচিত আর ইরানকে পুরো শুইয়ে দেওয়া উচিত। ঠিক আছে, তাদের জগতের কিছু যায় আসবে না। কিন্তু সেম টোনটা যদি ভারতবর্ষের পিএম বলে, ঠিক আছে, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। বুঝতে পারছো ফিল্ড কাকে বলে? হোয়াট ইজ ফিল্ড? ফিল্ডটা রিয়েলাইজ করতে পারছো? মানে এই মানুষটার পোটেনশিয়াল বেশি আছে, ওই জন্য ফিল্ডটা বেশি, আর ইম্প্যাক্টটা অনেক বেশি। আর এই মানুষটার কোনো ফিল্ড নাই। ঠিক আছে, হ্যাঁ তোমারও ফিল্ড হবে। তুমি এখন ধরো চাকরি পেয়ে গেলে গভর্নমেন্ট জব, তখন তোমার সার্কেলটা একটু বড় হলো। ঠিক আছে, তুমি ধরো বিবাহ করলে, তোমার শ্বশুর শাশুড়ি, ঠিক আছে, তোমাকে বাবা বাচ্চা করে আদর করে নিয়ে গেল, সেক্ষেত্রে তোমার ফিল্ড একটু বাড়লো। গভর্নমেন্ট জব হলে তোমার পদটা একটু বাড়লো, তোমাকে আরো 4-5 জন লোক চিনলো, ব্যাস ওইটুকুই, তার থেকে বেশি আর কিছু না। The bargain is moving in, তার মানে ইলেকট্রিক ফিল্ডটা কি হলো, মানে যে রিজিয়ন পর্যন্ত
ফোর্স অফ অ্যাট্রাকশন অর রিপালশন ইজ এক্সপেরিয়েন্স, যতটা রিলেট পর্যন্ত সিএফটিভি মানে এই ফোর্স অফ অ্যাট্রাকশন অথবা রিপালশনটা কাজ করবে সেটাই হচ্ছে তার রিলেট। পোটেনশিয়াল কাকে বলবো? work done in moving in unit positive charge from infinite to a particular point. ধরো ইনফিনিটি থেকে, ধরো এটা হচ্ছে ইনফিনিটি, তুমি চাইছো পিএম এর সাথে কন্ট্যাক্ট করতে, তোমার হয়তো 10 বছর লেগে যেতে পারে তার কন্ট্যাক্টে আসতে গেলে, ঠিক আছে? একজন লোক আছে যে 2014 সাল থেকে খালি পায়ে চলছে, 2014 আর 16 কবে থেকে খালি পায়ে চলছে নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য। সেই লোকটা আই থিঙ্ক 2024-এ বা 25-এ গিয়ে তার সাথে দেখা করার সুযোগ পেয়েছে, একজন সাধারণ মানুষ, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো তো যে তোমাকে যদি এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে আসতে হয় তাহলে তোমাকে কতটা ওয়ার্ক ডান করতে হবে, ঠিক আছে? তো the work done in moving a unit positive charge from infinity to that point of reference is called as electric potential. তারপরে তোমার পোটেনশিয়াল যদি তুমি কোনোভাবে বাড়াতে পারো, যদি তুমি তোমার পোটেনশিয়ালটা বাড়াতে পারো তাহলে তুমি ওর স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? Electric potential at a point is the electric potential energy per unit charge. V is equal to W by Q. Yes. EMF কাকে বলবো? EMF বলবো হচ্ছে যেখানে সোর্স অ্যাসোসিয়েটেড থাকবে, যখন ব্যাটারি বা কোনো জেনারেটর বা অল্টারনেটর, মানে যারা নিজেরা সোর্স হবে, ঠিক আছে, তাদেরকে আমরা বলবো EMF। আর পোটেনশিয়াল ডিফারেন্স কাকে বলবো? ধরো এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, এবার এই প্লাস কিউ চার্জের চারিদিকে এরকম ইকুইপোটেনশিয়াল লাইনস আছে, মানে যে লাইন বরাবর গেলে একই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাওয়া যায় তাকে বলে ইকুইপোটেনশিয়াল লাইনস। এবার এইরকম দুটো ইকুইপোটেনশিয়াল লাইনের মধ্যে যে ডিফারেন্স থাকবে সেটাকে বলা হয় তার পোটেনশিয়াল ডিফারেন্স। এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে, সেটাকে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স। It is the measure of energy used by 1 coulomb, so W equal to Q by V, ঠিক আছে? এই ফর্মুলাতে তুমি V is equal to W by Q, Q equal to 1 করে দিলে যেটা W হবে সেটাই V হবে, সেটাই এখানে লেখা আছে, ঠিক আছে? তো এই পর্যন্ত তোমাদের থাকবে আজকের ক্লাসটা। পরের ক্লাস থেকে আমরা অবশ্যই চালু করব। এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ সকলকে, বাই তাহলে। পরের ক্লাসে কি স্টার্ট হবে স্যার? এই ওমস ল থেকে চালু হবে। ঠিক আছে। নেক্সট ক্লাস কবে স্যার? নোটিশ লইয়ে দেখো, আমাদের শিডিউল দেখো, শিডিউল লেখা আছে। স্যার বলছি ওই থার্মো ইলেকট্রিক এফেক্টটা স্যার ওইটা কি সেমিকন্ডাক্টরের মধ্যে হবে না ওটা মেটালের মধ্যে হবে? সেমিকন্ডাক্টরের মধ্যে হবে। সেমিকন্ডাক্টরকে হিট ট্রিটমেন্ট করলে তার মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো হয়। না যেটা স্যার ওই সিবেক এফেক্ট যেটা, সেটা তো দুটো আলাদা ধরনের মেটালকে যখন দুদিকে টেম্পারেচার ডিফারেন্স হবে তার জন্য তো ওখানে কারেন্ট ফ্লো করবে বা ইএমএফ জেনারেট হবে, তো ওটার সঙ্গে স্যার এটার তাহলে ডিফারেন্স কি? ওটার সঙ্গে এটা ডিফারেন্স বলতে কি আচ্ছা, দুজনের মধ্যে ডিফারেন্স তুমি জানতে চাইছো, ঠিক আছে? এখানে ব্যাপারটা হচ্ছে এখানে তুমি দুটো আলাদা মেটাল কি ইউজ করছো, একটা সিঙ্গেল সেমিকন্ডাক্টরের মধ্যে এটা করতে পারছো। ও আচ্ছা, যেখানে তুমি একটা সিঙ্গেল মেটেরিয়াল, কন্ডাক্টর তারা সিঙ্গেল মেটেরিয়াল, আইদার ধরো অ্যালুমিনিয়াম আর ধরো কপার, হয়তো দুটো মেটাল আমি ইউজ করছি না। মানে ওটা থার্মো কাপলের কোনো ব্যাপার নেই তাই তো স্যার? মানে আপনি ওইটা স্যার যেটা বললেন থার্মো ইলেকট্রিক এফেক্টটা, ওটা শুধুমাত্র টেম্পারেচার ডিফারেন্সের জন্য ওর মধ্যে মানে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে কোন সেমিকন্ডাক্টরের মধ্যে যদি তুমি টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট করতে পারো তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। এটাই মানে আচ্ছা আচ্ছা, টেম্পারেচার ডিফারেন্সটা কি স্যার মানে একটা সেমিকন্ডাক্টরের দুটো এন্ডে কি হতে পারে বলো? এরকম এক্সাম্পল কি হতে পারে? যেমন ধরো এইগুলো ভাবতে পারো, LASCR লাইট অ্যাক্টিভেটেড, ঠিক আছে, লাইটের জন্য কাজ করছে, এনার্জির জন্য কাজ করছে, ঠিক আছে, বা টেম্পারেচার ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে তার জন্য হচ্ছে, ঠিক আছে। যেটা
এলডিআর এ যেটা হয় স্যার, ওই লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টারে। টেম্পারেচারের উপর ভিত্তি করে তার কিছু একটা পরিবর্তন হচ্ছে ফিজিক্যাল প্যারামিটার। হ্যাঁ, সেটা তো স্যার যেটা এলডিআর এ সেটা তো লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, মানে লাইটের জন্য রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে, যার ফলে ওই সার্কিট দিয়ে কারেন্ট আমি ফ্লো করতে পারছি, মানে সেই অবস্থায়। কিন্তু স্যার এই আপনি যেটা স্যার এটা বলছেন, এটা তার মানে কি একটা যে কোনো সেমিকন্ডাক্টরের দুটো এন্ডে যদি আমি ডিফারেন্স ক্রিয়েট করি তাহলে কারেন্ট ফ্লো হবে, তাই তো? মানে এর সঙ্গে থার্মোকাপলের কোনো না থার্মোকাপল তো অন্য জিনিস। আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে।